আমরা ভেক্টর ক্যালকুলাস বা ভেক্টর অ্যালজেব্রা ভেক্টর অ্যানালিসিস যাই বলো না কেন, ভেক্টর অ্যানালিসিসের পার্ট হিসাবে ক্যালকুলাস আর অ্যালজেব্রা আছে। অ্যালজেব্রাটা শুরু করেছিলাম, কিন্তু অ্যালজেব্রার দেখবে প্রিলিমিনারি টপিকস নিয়ে 3টে লেকচার করেছি। সো আজকের লেকচারটা বলতে গেলে আবার যেন গোড়া থেকে শুরু হলো, সিলেবাসে ঢুকলাম। আগেরগুলো সিলেবাস বহির্ভূত, প্রাসঙ্গিক ছিল না, কিন্তু করার দরকার কেন? কারণ অনেকে ডট প্রোডাক্ট কি স্যার, ক্রস প্রোডাক্টের আলটিমেট মিনিং কি, সেই জায়গাগুলো অনেকে জানো না। তাদের জন্য আমি 3টে লেকচার করেছি। ইভেন আমি তোমাদের অঙ্ক প্রচুর করে দিয়েছি, তার সঙ্গে সঙ্গে 2টো অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। অনেকে অ্যাসাইনমেন্টগুলো হয়তো করছো না, কিন্তু একটু নিজের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য অ্যাসাইনমেন্টটা অবশ্যই সাবমিট করবে। এই পিডিএফটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো, যে স্কেলার প্রোডাক্ট অফ টু ভেক্টর, তার পুরো থিওরিটিক্যাল জায়গা আমাদের সত্যি কথা বলতে কিচ্ছু না। স্কেলার প্রোডাক্ট অফ ডট প্রোডাক্ট, তার আগে পরে কিছু জানি না, শুধু এইটুকু জানি আমি যে হ্যাঁ হবে এ ডট বি মানে মড বি ইন্টু কস অফ অ্যাঙ্গেল বিটুইন দেম। ওদের মধ্যে অ্যাঙ্গেল হলেই হয়ে যাবে, আর কিচ্ছু লিখতে হবে না, শুধু এইটুকু জানলেই হয়ে যাবে। থিটার মানটা কি, 0 আর পাই এর মধ্যে আছে। এমনি নিয়ম কি, নিয়ম হচ্ছে যে এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, আর এদের অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যদি থিটাটা হয়, তাহলে সেক্ষেত্রে এ ডট বি এর মান হচ্ছে দিস ওয়ান। নেক্সট চলে আসো প্রজেকশন। প্রজেকশন অফ এ ভেক্টর অ্যালং এ ভেক্টর, যা তার জিওমেট্রিক্যাল মিনিং, সেটাও আমি বোঝানোর চেষ্টা করেছিলাম। আমরা কি বলেছিলাম, এ ভেক্টর তার প্রজেকশন আপন বি ভেক্টর, সেটা কত হবে? এদের প্রজেকশন আপন বি ভেক্টর, সেটা ক্যালকুলেট করতে গেলে আমরা দেখেছিলাম এ ডট বি ক্যাপ। অন্য বইতে ছিল না, আমি সুন্দর করে একটু ওই জন্য ফ্রেশ করে লিখে দিয়েছি এ ডট বি ক্যাপ। এটা মানে কি? এটা মানে হচ্ছে ও এ ভেক্টরের প্রজেকশন আপন ও বি, সেটা হচ্ছে দিস ওয়ান, এ ডট বি ক্যাপ। আমার কথা কি বোঝা গেল? ইয়েস অর নো? এটা একদম ক্লিয়ার। বি ক্যাপ মানে কি রে বাবা? বি ক্যাপ মানে হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং বি, তাহলে বি এর বরাবর ইউনিট ভেক্টর, এটা ছিল প্রজেকশন। কিন্তু যখন আমি বি ক্যাপটা যখন আবার নিয়ে নেব, তখন সেটাকে প্রজেকশন অফ এ ভেক্টর অ্যালং দিস ওয়ান, এটাকে আবার বলা হয় কম্পোনেন্ট। তাহলে কম্পোনেন্ট কি হবে? কম্পোনেন্টে বি ক্যাপ থাকবে। তাহলে এই ছোট্ট একটা কনসেপ্ট দিয়ে আমরা বেশ কিছু প্রবলেম করেছিলাম। তারপর কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলোর মধ্যে ডট প্রোডাক্টগুলো কমিউটেটিভ হয়, সেটা বলা যেতে পারে। তাদের কোনো একটা স্কেলার মাল্টিপ্লাই করলে স্কেলারটা যখন তখন এই দিকে আনা যেতে পারে, সেগুলো প্রপার্টির মধ্যে পড়ে। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা স্যাটিসফাই করে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ওই দিক থেকেও ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি নেওয়া যেতে পারে, কারণ ডট প্রোডাক্ট, যেহেতু ডট প্রোডাক্ট যখন তখন এইদিকে চেঞ্জ হয়, সেই কারণে। এমনকি এমনকি ডিস্ট্রিবিউটিভ লর ইনার মিনিং জিওমেট্রিক্যালি বলতে পারো এইভাবে। এরপরে আমরা বলেছিলাম যে অর্থগোনাল দুটো ভেক্টর কখন হবে, দুটো ভেক্টরকে কখন অর্থগোনাল বলা হবে, সেটা ছিল যদি বাই চান্স তুমি দেখো যে ডট প্রোডাক্ট, তুমি যদি দেখো যে দুটো ভেক্টর এ আর বি, তাদের ডট প্রোডাক্টটা 0 হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বলবো এ ডট বি যদি 0 হয়ে যায়, তাহলে থিটার মানটা আমরা 90 ডিগ্রি পাচ্ছি। অর্থাৎ পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশনই ছিল যে ওদের ডট প্রোডাক্টটা 0 হবে। সব বলা হয়ে গেছে, কিন্তু একটু রিভিশন, আমি নোটটা তোমাদেরকে দিয়ে দেবো, সেখানে তোমরা একটু দেখে নেবে। ডট প্রোডাক্ট আবার কি কি কন্ডিশন আছে, ডট প্রোডাক্ট কখন কোলিনিয়ার হয় বা প্যারালাল হয়। ডট প্রোডাক্ট কোলিনিয়ার হওয়ার কন্ডিশন আছে দুটোই যদি সেম হয়, থিটা যদি 0 হয়, থিটা 0 মানে বুঝবো যে এ বি সেম সেন্সে আছে। থিটা 0 যদি হয়, থিটা 0 হলে কিন্তু এ ডট বি সেটা কত হবে? থিটা যেহেতু 0, কস 0 যেহেতু 1, তাহলে এ ডট বিটাকে আমি মড এ ইন্টু মড বি আকার লিখতে পারবো। থিটা যদি অপোজিট ডিরেকশনে থাকে, তাহলে একটা মাইনাস আসবে। লেন্থ অফ এ ভেক্টর কি দিয়ে ডিনোট করা হয়? মডিউলাস দিয়ে। তাহলে মড এ এর মান কি হবে? রুট আন্ডার অফ এ ডট এ। যদি কোনো একটা ভেক্টরের লেন্থ 0 হয়, তাহলে সেক্ষেত্রে বলবো যে ভেক্টরকে এক্সপ্রেস করা যাবে ডট প্রোডাক্ট আকারে। লেন্থ অফ এ ভেক্টর ইজ এক্সপ্রেস ইন টার্মস অফ ডট প্রোডাক্ট। আর মডে যদি 0 হয়, তার মানে লেন্থটা 0, তার মানে ভেক্টরটাই 0। অর্থাৎ মডে 0 মানে সেই ভেক্টরটা নিজেই 0। এরকম করে আমি সবগুলো টুকটাক করে একদম সুন্দর করে একটা জায়গায় লিখে নিয়েছি। স্কেলার প্রোডাক্টের আই জে কে কম্পোনেন্টগুলোর কি ক্যারেক্টার হয়,
যদি এ বলে এরকম একটা ভেক্টর থাকে, বি যদি ওই ধরনের ভেক্টর থাকে, তাহলে ওদের মধ্যে ডট প্রোডাক্ট করলে a1 b1 a2 b2 কি হয় সেগুলোও আমরা বলা হয়েছে। অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর কি করে বের করতে পারি, কারণ অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর মানে cos থিটা মান দিস ওয়ান, তাদের কম্পোনেন্টগুলো তুমি এখানে বসিয়ে দিলে ওদের মধ্যে অ্যাঙ্গেল বের করতে পারবে। যখন আমরা জিওমেট্রি করব তখন এই সব ফর্মুলাগুলো অটোমেটিক্যালি ওখানেও কাজে লাগবে। আমাদের জিওমেট্রি কিন্তু বিশাল বড় একটা পোর্শন, আর মেজর পোর্শন হিসাবে আছে জিওমেট্রি। এত সুন্দর করে তোমাদের সিলেবাসটাকে সাজিয়েছে, যেগুলো থ্রি ডিতে লাস্টের দিকে চ্যাপ্টারগুলো অনেকেই ইগনোর করতো, কিন্তু এখন আর ইগনোর করার জায়গা নেই, ওগুলোকে পড়তেই হবে, কিছু করার নেই, যখন পড়াবো বুঝতে পারবে। নেক্সট চলে আসো কন্ডিশন অফ কোলিনিয়ারিটি। কোলিনিয়ারিটি মানে একই লাইনের মধ্যে থাকার কন্ডিশন, অর্থাৎ দুটো ভেক্টর, এ একটা ভেক্টর এরকম দেখতে, বি একটা ভেক্টর এরকম দেখতে, ওরা যদি প্যারালাল টাইপের হয়, কোলিনিয়ার হয়, তাহলে আমরা বলতে পারবো ওদের কোএফিশিয়েন্টগুলো কম্পেয়ার করলে ইকুয়াল আসবে। অর্থাৎ a1/b1 সমান সমান a2/b2 সমান সমান a3/b3 আসবে। এই ছিল, আর কিছু অঙ্ক যেগুলো আমি তোমাদের করে দিয়েছিলাম, সেগুলো প্রায় সব প্রবলেমগুলো এখানে আছে। বেশ কিছু প্রজেকশনে, যেমন মনে আছে তোমাদের আগের দিন অফলাইন ক্লাসে আমি এই অঙ্কটা করে দিয়েছিলাম, সেটাও এখানে আছে সবগুলো প্রায়। তারপরে এর প্রোডাক্টের ক্ষেত্রে স্কোয়ারগুলো কি হয় সেগুলো করা আছে। এইভাবে করে ডট প্রোডাক্ট সংক্রান্ত যাবতীয় কিছু এখানে বলা আছে। ভেক্টরটা না শুধু তোমরা পড়ছো না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যার যা মানে যা যা টপিকস আছে সবাই ভেক্টরটা পড়ছে। তো ভেক্টর সবাই যেহেতু পড়ে, তো এই সব প্রিলিমিনারি টপিকসগুলো প্রায় সবাই কম বেশি জানে, এগুলো সবই জানে। এমনকি আমি কিছু কিছু প্রপার্টি তোমাদের বলেছিলাম যে যেগুলো প্রুভ করতে পারলাম না, প্রুভ করলাম না, সেইগুলো এখানে প্রুভ করে দেওয়া আছে। বিশেষ করে ট্রিগোনোমেট্রি ফাংশনের যে কম্পেয়ার করলে যে রেজাল্টগুলো হয় সেটা, এগুলো ছিল ডট প্রোডাক্ট সংক্রান্ত গল্প। আবার তোমরা পাবে ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট সংক্রান্ত গল্প। ভেক্টর প্রোডাক্ট কি হয় না হয় সেগুলো পরের পিডিএফটাতে আছে। অনেকগুলো পেজ আছে, অত কিছু দেখতে পাবে না আমি জানি। যেমন এই যে ফর্মুলাগুলো cos অফ a মাইনাস বি সমান দিস ওয়ান, এটা কেন, তার প্রমাণ আমি সব করে দিতাম, কিন্তু এখন আর করছি না কেন, নেই তো সিলেবাসে। এমন হয়ে গেছে তোমাদের ভাগ্যে যে 11-12 স্যার ঠিকঠাক করে পড়লাম না, এখানেও আমরা ঠিকঠাক করে পড়লাম না, হতে পারে। তোমরা 11-12-এ মন থেকে বলো তো রে বাবা, যে সত্যি সত্যি কি ভেক্টরটাকে দারুণভাবে পড়ে এসেছিলে, নাকি বরঞ্চ আমি যে 3টে লেকচার করালাম সেখানেও অনেকটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হলো। কিন্তু যদি এটা সিলেবাসে থাকতো তাহলে এটা ধরে ধরে আমাকে আরো অনেকগুলো লেকচার করাতে হতো। তোমরা কি এটা সত্যি বলো তো একদম, যে এটা কি দারুণভাবে করেছিলে? হ্যাঁ না না? 11-12-এ কে কে করেছিলে দারুণভাবে বলো। ঋষভ করেছিলে? দেবজিৎ? হ্যাঁ স্যার করেছিলাম। ভেক্টরটা ভালো লাগতো তাই তো? হ্যাঁ স্যার। এই প্রমাণটা করেছিলে cos অফ a মাইনাস বি ভেক্টর পদ্ধতিতে cos a cos b প্লাস sin a sin b হয়, এটা প্রমাণ করেছিলে? না স্যার এটা করিনি। মানে হালকার মধ্যেই গেছিলে তাহলে, যাই বলো, নাকি পুরো পড়েছিলে? এটা ছিল। এবার চলে আসো, আমি তোমাদের ভেক্টরের এটা গেল তো, এবার চলে আসো ভেক্টর প্রোডাক্ট অফ টু ভেক্টর। তাহলে যখন তুমি ভেক্টর প্রোডাক্ট বলছো তার নোটেশনটা কি, ক্রস প্রোডাক্ট দিয়েও বলতে পারো। তার নোটেশন হচ্ছে এ ক্রস বি। এর মিনিং কি? এ ক্রস বির মিনিং হচ্ছে, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এর প্লেনটা যদি এমন হয়, তাহলে এই প্লেনের উপর পারপেন্ডিকুলার একটা ভেক্টর, সেটা হচ্ছে এন ক্যাপ। তাহলে এন ক্যাপ যদি জানা থাকে, তাহলে এদের প্রোডাক্টের ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা বলছে মড এ মড বি ইন্টু সাইন থিটা, তার সঙ্গে এমন একটা ইউনিট ভেক্টর যেটা পারপেন্ডিকুলার টু বোথ অফ দেম। তাহলে পারপেন্ডিকুলার টু বোথ অফ দেম এরকম টাইপের একটা ইউনিট ভেক্টর। ওকে, আর মডুলাস যদি নিয়ে নাও তাহলে এন ক্যাপের মানটা আর থাকবে না। তাহলে এন ক্যাপ ইজ এ ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ অফ এ অ্যান্ড বি, বা ওদের দিয়ে যে প্লেনটা তৈরি হয়েছে তার উপর পারপেন্ডিকুলার। এই সব জিনিসগুলো একবার করে একটু রিডিং পড়লে হয়ে যাবে। প্রপার্টির মধ্যে কি ছিল, যে এ ক্রস মাইনাস বি যদি হয়, মাইনাসটা দিব্যি বাইরে বের করা যাবে। এমনকি কমিউট করলে কি হয়, জিওমেট্রিক্যাল মিনিংটা কি, জিওমেট্রিক্যাল মিনিংটা খুব সুন্দর ছিল,
যে এই প্রোডাক্টটা আর কিছুই না, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল তাকে 2 দিয়ে গুণ। তাহলে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল তাকে 2 দিয়ে গুণ, তার মানে সত্যি এই প্রোডাক্টটা আমার এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল আসছিল। অর্থাৎ যদি এরিয়া অফ ট্রায়াঙ্গেল নাও 2 দিয়ে যদি গুণ করো, তাহলে আমরা বলতে পারি এই প্যারালালোগ্রামের এরিয়াটাই ওটা আসবে। আর প্যারালালোগ্রামের এরিয়া, তার মানে আমি ট্রায়াঙ্গেলের এরিয়া কি পাবো, হাফ ইন্টু প্যারালালোগ্রামের এরিয়া, যেটা আগের দিন আমি বোঝানোর চেষ্টা করেছিলাম। এর সিগনিফিকেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরিয়া বের করতে গেলে এরিয়ার অঙ্কগুলো অ্যাটলিস্ট তোমরা করবে, সেটা হচ্ছে 1/2 ইন্টু দিস ওয়ান। কী করে করতে হয় না করতে হয় সেগুলো আশা করি বোঝা গেছে। ভেক্টর প্রোডাক্টের প্রপার্টিগুলো কি হয়, অ্যান্টিক্লকওয়াইজ ডিরেকশনে কি হবে না হবে, আমি তোমাদের এই জায়গাটা আর অত ডিটেলসে বলছি না। আমাদের যেহেতু ট্রিপল প্রোডাক্টের পর থেকেই সিলেবাসে আছে, সেই জন্য আমি ট্রিপল প্রোডাক্টের জায়গাটা থেকেই শুরু করছি। শুধু একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে ভেক্টরের কম্পোনেন্টগুলো যদি জানা থাকে, তাহলে তাদের কম্পোনেন্ট যখনই তুমি দেখবে আই ক্রস জে এর কি হয়, কে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে নেওয়া হচ্ছে, এ একটা ভেক্টর এরকম টাইপের যদি দেখতে হয়, বি ভেক্টর যদি এমন টাইপের দেখতে হয়, তাদের ক্রস প্রোডাক্ট করে বিভিন্নভাবে এনে আলটিমেটলি আমরা ডিটারমিনেন্ট আকারে লিখতে পারি। এইটুকু জানলেই হয়ে যাচ্ছে যে এ ক্রস বি আর কিছুই না, এই ডিটারমিনেন্ট আকারে লিখবো। এগুলো সবই প্রায় বলে দেওয়া হয়েছিল। অ্যাঙ্গেল বিটুইন কি করে বের করা যায়, সাইন দিয়ে বের করতে চাইলে তার ফর্মুলাটা কি ছিল, প্যারালাল হলে কি হবে, জিওমেট্রিক্যাল মিনিং কি ছিল, এগুলো সবই বলা হয়েছে। এবার আমরা চলে আসছি ট্রিপল প্রোডাক্টে। ট্রিপল প্রোডাক্ট মানে 3টে ভেক্টর বা 4টে ভেক্টর বা তার থেকে বেশি সংখ্যক ভেক্টর হলে তাদের প্রোডাক্ট কি কি হয়, সেই জায়গাটা একটু আলোচনা করছি। দিস ওয়ান আমাদের আজকের টপিকস হচ্ছে প্রোডাক্ট অফ 3 or 4 ভেক্টর। অনেকগুলো ভেক্টরের প্রোডাক্ট কি হবে না হবে সেগুলো নিয়ে আলোচনা করছি। তাহলে প্রোডাক্ট অফ 3 ভেক্টর বা 4 ভেক্টর, সেটা যখন বলার গল্প আসছে, খুবই স্বাভাবিক ভেক্টরগুলোর প্রোডাক্ট কিভাবে ডিফাইন সেটা জানতে হবে আমাকে। মানে আমি যদি এমন একটা ভেক্টর নেই, আরেকটা ভেক্টর যদি এমন নেই, আরেকটা ভেক্টর এমন যদি নেই, তাহলে এদের কি কি পসিবিলিটি হতে পারে। এক হতে পারে এখানে ডট, এখানেও ডট হতে পারে। তারপরে আবার একটা ভেক্টর নিলাম, তার হয়তো এখানে এরকম নিলাম, এখানে হঠাৎ করে এমন নিলাম, হতে পারে। তারপরে হয়তো এটা এমন নিলাম, তারপরে এমন নিলাম, তারপরে এমন নিলাম, এটা হতে পারে। তোমরা অনেকে বলতে পারো যে এ ভেক্টর নিয়ে হয়তো এখানেই আমি ক্রস করে দিলাম, কিন্তু ওই দিকে আমি ডট করলাম, আমি যেটাও হতে পারে। তাহলে এই সমস্ত নোটেশনগুলোর মধ্যে কোনটা মিনিংফুল নোটেশন আর কোনটা মিনিংফুল নোটেশন নয়, সেটা আমাকে বুঝতে হবে। আমরা কি জানি, যদি স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্টের কথা বলা হয়, তাহলে ডট থাকবে মাঝে, আর আগে থাকবে ভেক্টর, পরে থাকবে ভেক্টর, এটাই নিয়ম। যদি আমি ক্রস প্রোডাক্টের কথা বলি, তাহলে ক্রস থাকবে মাঝে, এই দিকেও থাকবে ভেক্টর, এই দিকেও থাকবে ভেক্টর। অর্থাৎ আমি ইনডাইরেক্টলি যেটা বলতে চাইছি, দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট হয়, তাহলে আগে পরে আমার ভেক্টর থাকতে হবে। ক্রস প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু আগে পরে ভেক্টর থাকতে হবে। এবার যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে এ ডট বি করার পর কি আসবে, আমি এটা স্কেলার আসবে, এটা স্কেলার আসবে। এই স্কেলারটাকে মনে করো টি দিয়ে নাম দিলাম, কথা বললাম, স্কেলার যেহেতু তার নাম দিলাম ধরো ল্যামডা, ল্যামডা দিয়ে নাম দিলাম। আমি যে ল্যামডা দিয়ে যদি নাম দাও, তাহলে এ ডট বি করার পর এটা ল্যামডা হয়ে গেছে, তাহলে একটা স্কেলার আর ওইদিকে একটা ভেক্টর, তাদের মধ্যে এই ডট প্রোডাক্টটা সম্ভব নয়। আমি কি বললাম বুঝতে পেরেছো, ইয়েস অর নো? আমি কি বললাম বুঝতে পেরেছো, ইয়েস অর নো? তাহলে এই ডটটা সম্ভব নয়। অর্থাৎ আমরা ইনডাইরেক্টলি বলছি এই যে নোটেশনটা নিয়েছি সেটা মিনিংলেস নোটেশন। এই নোটেশনটা সচরাচর হয় না, এটা হয় না, এটা নোটেশন হয় না, এরকম তুমি কোনোদিন পাবে না। কিন্তু যদি আমি ভেক্টর নিতাম, নিয়ে তারপর একটা স্কেলার যদি পাশাপাশি নিয়ে নিই, আমি এটা হবে, এটা আমার সম্ভব। তুমি স্যার এটা কি বলতে চেয়েছি? এটা বলতে চেয়েছি সি ভেক্টরটা যদি এরকম টাইপের দেখতে হয়, তাহলে যদি আমি কথা বললাম সি ভেক্টর এমন দেখতে, আর সি ল্যামডা ল্যামডা সি ভেক্টর যদি নাও, তাহলে ওই ভেক্টরটা আর কিছুই না সি ভেক্টর, কিন্তু সামান্য একটু লেন্থ বেড়ে গেছে। তুমি বলছো কেন স্যার? তার উত্তর হচ্ছে সি ভেক্টরটা আমার এত দূর পর্যন্ত ছিল,
ল্যামডা গুণ হয়েছে মানে তার ম্যাগনিটিউডটা বেড়েছে, ডিরেকশন অ্যাজ ইট ইজ থাকবে, ডিরেকশন যেমন ছিল তেমনই থাকবে, ম্যাগনিটিউডটা হালকা বেড়ে গেছে। তাহলে আমরা যখন ল্যামডা দিয়ে যদি গুণ করতে চাই, তাহলে এখানে এ ডট বি সি, আমি বলছি এটার মিনিং হয় না, এটা একদম পরিষ্কার বোঝা গেল নিশ্চয় যে এর মিনিং হয় না, কিন্তু যদি এমন দিতে তাহলে হয়তো মিনিং আছে। তুমি স্যার এটা তাহলে কিভাবে লিখবো, এটা তাহলে ব্র্যাকেট দিয়ে আমি এরকম লিখবো, বলছি হ্যাঁ ইয়েস এর মিনিং আছে, কিন্তু এটা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট হবে না, এটা দুটো ভেক্টরের প্রোডাক্ট, তার সঙ্গে অন্য একটা ভেক্টর পাশাপাশি বসে আছে। যেহেতু তিনটে ডটের পসিবিলিটি হতে পারে না, কিন্তু কেউ কেউ হয়তো ভাবছো যে স্যার অঙ্ক করার সময় যদি বাই চান্স একটা ফোঁটা পড়ে যায় নাম্বার দেবে না। বুঝতে পেরেছো আমার কথা? যদি বাই চান্স তুমি বলছো যে স্যার ওটা আমার বাই চান্স পড়ে গেছে, আমি বলছি পরীক্ষার সময় বাই চান্সটার জন্য নাম্বার দেবেন, কোনো নাম্বার দেবেন, জিরো দিয়ে দেবেন, যেহেতু তুমি এটা ভুল করেছো। এটার কি মিনিং আছে বলো তো, এটার কি মিনিং আছে? এইটার মিনিং আছে, কিন্তু আমি যদি বলতাম এ ডট বি, এ ডট বি ক্রস সি, আগে এ ডট বি করলে কি আসবে, ল্যামডা আসবে সাম স্কেলার, ল্যামডার সঙ্গে ক্রস সি হতে পারে না। অর্থাৎ কেউ যদি বলে যে আমি স্যার এখানে না ব্রেকেট দিলাম তারপরে এমন লিখলাম, আমি যে এটা হতে পারে না। কথা বোঝা গেছে? ইয়েস অর নো, ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। তাহলে এটা হতে পারে না। কিন্তু কিন্তু কেউ যদি আবার বলো আমার না স্যার এরকম লিখতে ইচ্ছা করছে, এবার কি মিনিং আছে? আমি বলছি ইয়েস এর মিনিং আছে। এবার যদি এর মিনিং থাকে, এই মিনিং এ আলটিমেটলি এর ভ্যালুটা কি আসবে, আমি যে এটা তিনটে ভেক্টরের প্রোডাক্ট, কিন্তু এই প্রোডাক্টটা করার পর নতুন একটা ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ অফ বি এন্ড সি, এমন একটা ভেক্টর যেটা বি সি দুজনের উপর পারপেন্ডিকুলার, তার পাশে কি আছে পাবে এ, নতুন একটা ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরের সঙ্গে আবার ডট প্রোডাক্ট যদি করো তাহলে স্কেলার, তার মানে এই প্রোডাক্টটার মিনিং আছে, আর এই প্রোডাক্টটাকে বলা হচ্ছে স্কেলার প্রোডাক্ট। এটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্টে তাহলে কিছু একটা গল্প সল্প থাকবে, সেটা আমি আস্তে আস্তে করে বলছি। তাহলে ওর মিনিং আছে, সেটা স্কেলার প্রোডাক্ট। এবার তুমি যদি বলো স্যার এটার মিনিং আছে কিনা, আমি বলছি ইয়েস এটারও মিনিং আছে। তুমি বলছি কেন? তুমি যেদিক দিয়ে নাও না কেন, বি বি ক্রস সি নাও, তাহলে ভেক্টরই আসবে, নতুন একটা ভেক্টর, তার সঙ্গে আরেকটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট সম্ভব? আমি যে হ্যাঁ সম্ভব। অর্থাৎ এমন থাকলেও এটার মিনিং আছে, এমন থাকলেও এটার মিনিং আছে, তার মানে এটা মিনিংফুল কোয়ান্টিটি। উপরেরটা মিনিংফুল কোয়ান্টিটি, কিন্তু উপরের মিনিংফুল কোয়ান্টিটিতে এই ব্র্যাকেটটা যদি না থাকে আর এরকম যদি ব্র্যাকেট থাকে তাহলে বলবো মিনিংলেস কোয়ান্টিটি, এর কোনো মিনিং নেই, ডিফাইন নয়, নট ডিফাইন যদি এরকম থাকে। এবার তুমি বলছো যে স্যার এটা যদি থাকে, আমি যে ইয়েস মিনিংফুল কোয়ান্টিটি, কিন্তু এবার যদি বলে যে স্যার এটা আছে তাহলে কি হবে, আমি যে ইয়েস মিনিংফুল কোয়ান্টিটি, যদি এরকম থাকে। এরকম থাকলে কি বলবে, তখন বলবে যে এটা নিশ্চয়ই ডিফাইন হতে গেলে বি আর সি এর ক্রস প্রোডাক্ট আগে করতে হবে, তারপরে এর সঙ্গে ডট প্রোডাক্ট। আমার কথা কি বোঝা গেছে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আমার কথা কি বোঝা গেছে? সত্যি সত্যি বোঝা গেছে? ওকে, এবার চলে এসো এটা নিচেরটা। আমি যেটা মিনিং ফুল কোয়ান্টিটি যদি কিছু না লেখা থাকে, তার মানে এটা বলতে চাইলো আগে তুমি এই পার্টটা করবে, দেন সি নিয়ে আলোচনা করবে, আগে এই পার্ট করবে দেন সি। এবার ঠিক আছে, কিন্তু যদি আমি বাই চান্স এরকম করে দিয়ে দিই, আমি যেটা মিনিংলেস কোয়ান্টিটি, এর কোনো ভ্যালু নেই, তাহলে তিনটে ভেক্টরের কি কি পসিবিলিটি আসতে পারে? আইদার তোমার এই পসিবিলিটি আসতে পারে, না হলে এই পসিবিলিটি, এই পসিবিলিটি হতে পারে না, না হলে এরকম পসিবিলিটি হতে পারে, না হলে এরকম পসিবিলিটি হতে পারে, তাহলে এই পসিবিলিটি হতে পারে না। যখন এই প্রোডাক্ট তো হতেই পারে না, তাহলে এই প্রোডাক্ট হলে বলবো স্কেলার ভ্যালু, এই প্রোডাক্ট হলে বলবো স্কেলার ভ্যালু, এই প্রোডাক্ট হলে বলবো ভেক্টর ভ্যালু। তাহলে স্কেলার প্রোডাক্ট মানে দিস ওয়ান। এদেরকে আবার একটা সুন্দর নোটেশন দেওয়া হয়, বলা হয় বক্স এবিসি, এরকম করে বক্স চিহ্ন দেওয়া হয়, বক্স, এটা বক্স প্রোডাক্ট বলা হচ্ছে কি বক্স প্রোডাক্ট। ক্লিয়ার রে বাবা? এর মিনিং কি না সবকিছু আমি তোমাদেরকে ভাবাচ্ছি, ওটাই দেখবে
প্রথম সারিতে একটু বলে দেওয়া আছে আমি ডট প্রোডাক্ট কিভাবে নেব, স্কেলার প্রোডাক্ট কি করে নেব। যেমন যদি এ ডট বি ডট সি যদি আসে সেটা মিনিংলেস কোয়ান্টিটি, এটা কোনো মিনিং নেই, এটা মিনিং নেই। কিন্তু এ ক্রস বি ডট সি এরকম যদি নাও তাহলে এটার আবার মিনিং আছে। ইচ অফ হুইচ আর ওয়েল ডিফাইন, ওয়েল ডিফাইন মানে এদের মিনিং আছে। তাহলে এদের কিন্তু আমরা মিনিং আবার খুঁজে পাবো। আমার কথা ক্লিয়ার? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো কি বলছি? তাহলে স্কেলার প্রোডাক্ট দু ধরনের প্রোডাক্ট পেলে তার মধ্যে একটা হচ্ছে আমার স্কেলার প্রোডাক্ট। তাহলে স্কেলার প্রোডাক্ট কি বলতে চাইছে সেটার ডেফিনেশনটা আগে লেখো, মিনিংফুল কোয়ান্টিটি ডেফিনেশন আগে লেখো। লেট এ বি অ্যান্ড সি বি থ্রি ভেক্টরস, যে কোনো তিনটে ভেক্টর যদি তাই হয় তাহলে দেন স্কেলার প্রোডাক্ট, স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলতে পারো, ট্রিপলটা বলা উচিত কারণ ডবল তো আবার হতে পারে। স্কেলার ট্রিপল প্রোডাক্ট অফ এ বি অ্যান্ড সি is defined as, কিভাবে ডিফাইন করা যেতে পারে, এ ডট বি ক্রস সি, এইভাবে ডিফাইন করা যেতে পারে। ওকে, অর তুমি এটা বলতে পারো যে এ ডট বি ক্রস সি, এইভাবেও লিখতে পারো, মানে ব্রেকেট না দিলেও চলবে। অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই, এটাকে ডিনোট করা হয় কিভাবে, এটাকে ডিনোট করা হয় এ কমা বি কমা সি, এরকম করে ডিনোট করা হয়। কখনো কখনো অনেক বুক আছে যেখানে ব্রেকেটে আর কমাটা দেয় না, তাহলে এবিসি শুধু লিখে নেয়, থার্ড ব্রেকেট দিয়ে দেয়। অ্যান্ড কল্ড, কি বলা হয় একে, একে বলা হয় বক্স প্রোডাক্ট। তাহলে তিনটে ভেক্টরের স্কেলার প্রোডাক্ট যদি তুমি নাও তাহলে তাদেরকে বেসিক্যালি বলা হয় বক্স প্রোডাক্ট। তাহলে আলটিমেট কনক্লুশনে যেটা পেলাম সেটা হচ্ছে এ বি সি এরকম তিনটে ভেক্টর নিয়ে যে তুমি বক্স নিতে, সেটা আর কিছুই না রে বাবা, এ ডট বি ক্রস সি। কথা বোঝা গেছে? ইয়েস অর নো? শুধু এইটুকু ডেফিনেশন, এইটুকু ডেফিনেশন আর কিছু নেই। সিম্পল একটা টপিক, অসম্ভব ভালো একটা টপিক। এই টপিকসে এই গল্পটা দিয়ে যে এত কথাবার্তা আসবে তোমরা ভাবতে পারবে না। খুব ফর্মুলাগুলো খুব সুন্দর সহজেই আসবে। তাহলে এবিসি মানে তিনটে ভেক্টরের ডট প্রোডাক্ট করলে এরকম টাইপের গল্প আসে। আমি যদি এবার তোমাকে জিজ্ঞাসা করি যে বক্স প্রোডাক্টের সিম্বলটা তো বুঝলাম, মিনিংটা হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি যদি আমাকে জিজ্ঞাসা করতে বলে, তাহলে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বলতে গেলে সঙ্গে সঙ্গে আমরা যেন এরকম টাইপের একটা ছবি পাবো। এটা কি, এটা বলতে চাইছে, আমি ছবিটা আঁকছি না শুধু বোঝাচ্ছি একটু, যে সাপোজ আমার এই বরাবর একটা ভেক্টর আছে বি আর এই বরাবর একটা ভেক্টর আছে সি। বলো তো রে বাবা, বি ক্রস সি নিলে কি তৈরি হয়? বি ক্রস সি নিলে কি তৈরি হয়? প্যারালেলোগ্রামের এরিয়া। প্যারালোগ্রাম কোনটা দেখতে পাচ্ছ? মেঝেটা না? মেঝেটা না? ইয়েস নো? তাহলে মেঝেটার এরিয়া মানে ছবি অনুসারে এটার এরিয়া, ইয়েস অর নো? বুঝতে পারছো? তার মানে আমার যে রুমটা আছে সেই রুমটাতে এ ধরো একদিকে আছে, বি একদিকে আছে, সি একদিকে আছে, বা এটা এ এটা বি এটা সি, কিন্তু একটা গল্প আছে। সেটা কি, যদি যদি কথা কথা বললাম 90 ডিগ্রিতে যদি হয়ে যায়, মানে এদের মধ্যে যদি 90 ডিগ্রি থাকে, তা 90 ডিগ্রি থাকলে তখন তো আমরা কি বলবো, 90 ডিগ্রি থাকলে কি বলবো বলো? রেক্টেঙ্গেল হয়ে যাবে। তখন আর সামান্তরিক থাকছে না, রেক্টেঙ্গেল হয়ে যাবে। তখন কি হয়, এর লেন্থ ইনটু এটার লেন্থ, এই রুমে এর লেন্থ আর এটার লেন্থ, ওই দুটোর লেন্থকে করে দিলেই তো হয়ে গেল।
বুঝলে আমার কথা? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে আমি 90 ডিগ্রি নেই ধরে নিয়েই এগোচ্ছি, মানে এদের মধ্যে অ্যাঙ্গেলটা থিটা, সে 90 ডিগ্রি নয়, ধরে নিয়েই আমি এগোচ্ছি। তাহলে প্যারালালোগ্রামের আমি এরিয়া পেলাম, কি দিয়ে এরিয়াটা পেলাম রে বাবা? বি ক্রস সি দিয়ে। এবার এই বি ক্রস সি এরিয়া পেলে তার সঙ্গে যদি তার হাইট গুণ করে দাও, উচ্চতা যদি গুণ করে দাও, তাহলে আমার রুমের বেসটা পেয়ে গেলাম, এরিয়াটা পেলাম। এবার আমি এই হাইটটা গুণ করে দিচ্ছি। হাইটটা ধরো এ ভেক্টর, তার ম্যাগনিটিউডটা ধরো মড এ, গুণ করলে কত হবে? এটা তাহলে কি তৈরি হবে? ভূমির ক্ষেত্রফল তার সঙ্গে উচ্চতা গুণ করো, কি তৈরি হয়? ভলিউম। কার ভলিউম? একটা প্যারালোপিপেড। প্যারালোপিপেড আয়ত ঘন, আয়ত ঘন। আমি ওটা বলতে পারি না যে কিউব, কিউব বলতে পারি না। কিউব যদি বলতে চাই, কিউব যদি বলতে চাই তাহলে তো এ বি সি তিনটে লেন্থ সমান হতে হবে, সেটা তো নাও হতে পারে। তাহলে একটা প্যারালোপিপেড, প্যারালোপিপেড মানে আয়ত ঘন। তাহলে আয়ত ঘনর ভলিউম ইন্ডিকেট করে বক্স প্রোডাক্ট দিয়ে, বক্স প্রোডাক্ট দিয়ে আয়ত ঘনর ভলিউমটাকে ইন্ডিকেট করা হয়। আমার কথা কি ক্লিয়ার? ইয়েস অর নো? ইয়েস স্যার। তুমি বলতে পারো যে স্যার এ যেটা আছে সেটা তো আমার একটু এনক্লাইনেশন করে আছে, হতে পারে এনক্লাইনেশন করে আছে। তাহলে কি করে আপনি হাইট গুণ করলেন? এটা ক্লিয়ার কি মনে হচ্ছে না? এনক্লাইনেশন হাইট কি করে গুণ করলেন মনে হচ্ছে কি? ইয়েস অর নো? কেউ একজন বলো তো রে বাবা, কেউ একজন বলো তো রে বাবা, বি যদি এটা হয়, এটা যদি বি হয়, এটা সি হয়, তাহলে বি ক্রস সি ভেক্টরটা কি বরাবর থাকবে? তার মানে বি ক্রস সি ভেক্টরটা কিন্তু এই ডটেড লাইনটা। ইয়েস অর নো? ক্লিয়ার কিনা? বি ক্রস সি ডট মানে আমি রুমটার মেঝেটা যদি আমার এটা এ হয়, ওটা যদি বি হয়, তাহলে এ ক্রস বি মানে হচ্ছে আমার এ ক্রস বি, এটা যদি এ বি হয় তাহলে এ ক্রস বি মানে আমি নিজে, এ ক্রস বি মানে আমার লম্ব বরাবর আছে। তাহলে এটা এমন। এবার চলে আসো, এটা মানে কি? মড এ ইন্টু বি ক্রস সি তার মডুলাস ইন্টু ইন্টু ডট প্রোডাক্ট যেহেতু, তাহলে কস থিটা, কস থিটা। তাহলে এবার বলো দেখি আমাকে, মড এ ইন্টু কস থিটা, ভালো করে বোঝো, মড এ ইন্টু কস থিটা হলো। আচ্ছা, আর বি ক্রস সি এর জায়গায় আবার কি বসবে? মড বি ইন্টু মড সি ইন্টু মড বি ইন্টু মড সি ইন্টু আবার সাইন অফ ওদের মধ্যে অ্যাঙ্গেল, ঠিক আছে? সে সব কিছু মিলিয়ে ওটা তো আমার এরিয়া চলে এসছে। সাইন অফ দিস ওয়ান মানে এরিয়া অফ প্যারালোগ্রাম। ধরে নাও এটা 90 ডিগ্রি আছে, তাহলে 90 ডিগ্রি থাকলে এটা 1, তাহলে ইনডাইরেক্টলি আমরা কি পেলাম? ইনডাইরেক্টলি পেলাম ধরো 90 ডিগ্রি মানে 1, এটা পেলাম। এবার আমরা কোশ্চেন হচ্ছে যে এটা আমার ইনক্লাইনেশন করে থাকতে পারে, এ যেটা সেটা আমার কি এইভাবে থাকতে পারে। এই পর্যন্ত ক্লিয়ার? কিন্তু আমি কি বলেছি তোমাদেরকে? এর সঙ্গে cos থিটা মাল্টিপ্লাই করেছো, কোনটা? বি দিস ওয়ান, এটা ইনক্লিনেশন যদি থিটা হয় আর এটা যদি আমার এ ভেক্টর হয়, লাগা cos, এটা থিটা ধরো ফাইনাল বলে, লাগা cos সমান সমান এ ইন্টু দিস ওয়ান, একদম লম্বটা হবে লাগা cos, cos-এর সঙ্গে লেগে আছে। তাহলে ভূমির ক্ষেত্রফল পেলে এটা, তার সঙ্গে তুমি হাইট গুণ করলে কি তৈরি হবে? ভলিউম তৈরি হবে। আর সত্যি সত্যি এটা ভলিউম আসে। এই সিগনিফিকেন্স যখন বুঝে গেছো, তার মানে পরের দিকেও দেখবে বক্স প্রোডাক্টের আসল সিগনিফিকেন্স হচ্ছে তিনটে ভেক্টর দিয়ে যে প্যারালোপিপেড তৈরি হবে, সেই প্যারালোপিপেডের ভলিউমটাকে ইন্ডিকেট করে। ক্লিয়ার? আমার কথা কি বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? তো একদম শুধু লাস্ট লাইনটা, this product is denoted by volume of the parallelopiped. প্যারালোপিপেড মানে সামান্তরিকের, প্যারালোপিপেড মানে আয়ত ঘনর এরিয়াটাকে বলা হচ্ছে। তাহলে এটা হচ্ছে ফর্মুলা, কিন্তু এর যদি তোমরা আমাকে জিওমেট্রিক্যাল মিনিং শুধু জিস্ট করে শুধু এই কথাটি যদি বলতে বলো, তাহলে জিওমেট্রিক্যাল মিনিং হচ্ছে
জিওমেট্রিক্যাল মিনিংটা একটু খালি লিখে রাখো, ছবিটা পাশে আঁকলে তো খুবই ভালো, কিন্তু তোমার যদি ছবি আঁকতে ইচ্ছা না করে তুমি কিন্তু শুধু এই কথাটি একটু লিখে রাখো। জিওমেট্রিক্যাল এরকম করে একটা নোট বলে দাও, নোটে লেখো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ স্কেলার প্রোডাক্ট, সেটার উত্তর হচ্ছে দিস ওয়ান। শুধু এটুকু বললে, তোমার ব্র্যাকেটের যে কথাগুলো আছে সেটা যদি লিখে নাও তাহলে সত্যি সত্যি বুঝতে পারছো এইচ ইন্টু এরিয়া অফ প্যারালোগ্রাম ও এ বি সি, আর তার সঙ্গে সেটা কি হবে, ভলিউম অফ প্যারালোপিপেড। ছবি কোনটা, ছবিটা কিন্তু আমি আঁকতে চাইছি না, কারণ সিগনিফিকেন্সটাই মেইনলি দরকার, আমার বাকি আর অত কথাবার্তা দরকার নেই। আমি সিগনিফিকেন্ট তোমাদের বোঝাতে পেরেছি, মানে অনেক কিছু বোঝাতে পেরেছি। এই ছবিটা আমার যদি থাকে তো খুবই ভালো, ছবি পাশে থাকলো, দারুণ ব্যাপার সেবার হলো, কিন্তু এই ছবিটা এখন তোমরা নাও আঁকতে পারো। তোমাকে পিডিএফটা আমি দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দিলে ওখান থেকে একটু দেখে নিতে পারো। কিন্তু কেউ যদি কোনোদিন প্রশ্ন করে যে এবিসি ও এবিসি কি জিনিস, তাহলে বলবে যে ও এবিসি মানে এই ভূমিটার কথা বলা হচ্ছে। ওকে, একটু লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও। লিখেছ, লিখেছো? Yes or no? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, স্যার। তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, খুব যদি সমস্যা হয় তো একটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এই ছবিটা আমার লাগবে, আর ইন্টারপ্রিটেশনটা মোটামুটি যা বললাম ওটাই। এবার আমাদের এদের কিছু প্রপার্টি আছে, যে প্রপার্টিগুলো আমাদেরকে একটু বলতে হবে। প্রপার্টিস, এক নম্বর প্রপার্টি হচ্ছে, সাপোজ আমি কি করলাম, এ তারপর আবার একটা এ তারপর একটা বি নিলাম, মনে করো বক্স প্রোডাক্টে এ কমা দিলে ভালো, না দিলেও চলবে, তুমি যদি বুঝে যেতে পারো যে এইগুলো আলাদা আলাদা ভেক্টর, কমা দেওয়ার দরকার নেই, দিলে ভালো না দিলেও চলবে। বলো তো রে বাবা, এটা সমান সমান এ ডট এ ক্রস বি, ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। কেউ একজন বলো এ ক্রস বি কেমন ভেক্টর হবে? এমন একটা ভেক্টর যেটা পারপেন্ডিকুলার টু এ এন্ড বি। তাহলে এ ক্রস বি যদি এ এর সঙ্গেই পারপেন্ডিকুলার হয় তাহলে তার ভ্যালুটা কত আসবে? তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? কারণ এ ক্রস বি ইজ এ ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু এ এন্ড দিস ওয়ান, তাহলে এটা জিরো। কি বুঝলে? এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে যদি বাই চান্স দুটো, ধরো বি তারপর দুটো এ আছে, এটার অর্থ হচ্ছে জিরো। তুই বলছিস এটা কেন? এটা মানে হচ্ছে বি ডট এ ক্রস এ। বলো তো বাবা, এ ক্রস এ মানে কি? এ ক্রস এ মানে কি? ভেক্টর, কিন্তু সেটা কত? জিরো ভেক্টর। অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড এ জিরো, আর সাইন জিরো জিরো, তাহলে এটা জিরো ভেক্টর। তাহলে জিরো ভেক্টরের সঙ্গে ডট প্রোডাক্ট জিরো জিরো। ইনডাইরেক্টলি কি বলা হলো? দুটো এ থাকলেই জিরো। তার মানে আমরা যেন প্রপার্টি হিসাবে এটা বলতেই পারি যে আবার কোনো একটা জায়গায় যদি এ থাকে, কোনো একটা জায়গায় এ থাকে, এমনকি তিনটেতেই যদি এ থাকে, যাই থাকুক না কেন, তাহলে এরকম টাইপের গল্প হলে এটা জিরোই হবে। জিরো ভেক্টর না জিরো? আমি যে জিরো। কেন জিরো? কারণ স্কেলার কোয়ান্টিটি তো, তার জন্য জিরো। আর কি প্রপার্টি হতে পারে? আমি যে 4 নম্বর প্রপার্টির মধ্যে, এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা বলছে বাই চান্স ধরো এ বি সি,
এরকম আছে। তারপরে তুমি এটাকে লিখলে এ ডট বি ক্রস সি, ধরো লিখলে এটা। পরের লাইনে আমি যদি মনে করতাম যে বিটাকে পরে লিখবো আর সিটাকে আগে লিখবো, তাহলে কি হবে? ক্রস প্রোডাক্ট। ওকে, ভেরি গুড। ক্রস প্রোডাক্ট হলে মাইনাস, যেই মাইনাস পেয়ে গেলে তাহলে আবার এটাকে বলা যেতে পারে এ সি বি। কি বোঝা গেল রে বাবা? এটা বোঝা গেল যে কোনো একটা ভেক্টরকে যদি তুমি ইন্টারচেঞ্জ করো তাহলে মাইনাস আসবে, কোনো একটা ভেক্টরকে ইন্টারচেঞ্জ করলে সঙ্গে সঙ্গে মাইনাস আসবে, আর কোনো রাস্তা নেই। যদি আরেকটাও করে দিই তাহলে তো আবার মাইনাস চলে যাবে। তাহলে আবার যদি ধরো তুমি কথা কথা বললে যে এ বি তারপরে ধরো সি, এরকম লিখলাম। এবার আমরা এটাকে যদি আমি কথা কথা বলি যে এ এ না সরি, এটাকে যদি আমি বি তারপরে এ তারপরে সি করি তাহলে কি হবে? এটা কি হবে? এটা এটা কি হবে? এটা তো স্যার মাইনাস হবে। কেন এটা মাইনাস হবে? তো কারণ এটা এ বি সি আমরা বি সি এ করতে পারছি, কিন্তু বি এ সি হবে না, মানে বি এর পর এ করে সি করলে তো সেই ফর্মটা রয়ে যাবে। তাহলে এইখানেও একটা মাইনাস আসবে, সেটা কি করে তুমি বুঝতে পারছো? এটা নিয়মটা কি, কি করে বুঝতে পারছো? এমনিতেও যখন না আমরা আমরা যখন এই যে টার্মগুলো দেখছো, যদি এটা ওইদিকে নিয়ে চলে যেতাম, এ ধরো ওইদিকে নিয়ে চলে গেছে, তার মানে কিন্তু বি সি এ হতো। এ ওইদিকে নিয়ে যাওয়া যায় তো, যে হ্যাঁ ডট প্রোডাক্ট যেহেতু কমিউটেটিভ তাহলে যখন তখন ওইদিক ওদিক চেঞ্জ করে দেওয়া যেতে পারে। তো এখানে কি করবে তোমাদের শেখার জায়গাটা কি, যে যদি যে কোনো দুটো পাশাপাশি ইন্টারচেঞ্জ হয় তাহলে মাইনাস আসে, দুটো পাশাপাশি ইন্টারচেঞ্জ হলে মাইনাস আসে। কথা বোঝা গেছে? আবার যদি আমি আরো একটা ইন্টারচেঞ্জ করতাম, ধরে নাও বি তারপরে সি তারপরে এ, তাহলে কটা ইন্টারচেঞ্জ করেছো? আবার আরেকবার ইন্টারচেঞ্জ করেছো, তাহলে আরেকটা মাইনাস আসবে, ওই মাইনাস আর এই মাইনাস দিয়ে প্লাস হয়ে যাবে, এবার আবার প্লাস হয়ে যাবে। এবার ক্লিয়ার? ইয়েস অর নো? ওকে, এবার ধরো 5 নম্বর প্রপার্টি হলো 6 নম্বর প্রপার্টি। 6 নম্বর প্রপার্টি বলছে লেট এ বলে যে ভেক্টরটা সেটা x1i y1j আর z1k, বি বলে ভেক্টরটা সেটা দেখা গেল x2i y2j z2k, সি বলে ভেক্টর x3i y3j z3k। হলো? যদি এমন হয় তাহলে বলছে দেন বক্স প্রোডাক্ট এ বি সি এদের মান কত হবে জানো কেউ? এদের মান কত হবে জানো কেউ? one a2 x1 y2 z1 পুরো এরকম করে মানগুলো চলতে থাকবে। সেটা কত? y1 y2 y3 z1 x1 y1 z1 x2 y2 z2 x3 y3 z3। কিন্তু কেন, কেনটা কি জানো না? বলতে হবে কেনটা কি, বলতে হবে। আমরা যদি ভেরিফাই করতে চাই তো এ ডট মানে এ বি সি এদের বক্স মানে এ ডট বি ক্রস সি, তার মানে এ ডট বি ক্রস সি কত হচ্ছে? বি ক্রস সির নিয়মটা কি? বি ক্রস সি মানে কি? তাহলে নাও বি ক্রস সি তার মানে হচ্ছে আই জে কে, আর এখানে কত থাকবে রে বাবা? x2 y2 z2 x3 y3 z3।
তাহলে পরের লাইনে আমি পাবো আই ক্যাপ y2z3 মাইনাস y3z2 মাইনাস জে ক্যাপ, বা প্লাসই লিখতে পারো, তাহলে নিচেরটা আগে লিখবে, প্লাস লিখলে হবে x3z2 মাইনাস x2z3 প্লাস কে ক্যাপে হবে x2y3 মাইনাস x3y2, এটা। তাহলে বি ক্রস সি তাদের মানটা এমন দেখতে। এবার যখনই আমি এ ডট বি ক্রস সি করতে যাব, তাহলে এর সঙ্গে এদের ডট প্রোডাক্ট, তাহলে কি হবে? এ কেমন দেখতে বলো, এ কেমন দেখতে? এ দেখতে x1 x1 y z1, তাহলে x1 ইন্টু আই এর কম্পোনেন্টটা, তার মানে শুধু x1 বসবে, বাকি যেমন আছে তেমন থাকবে, হ্যাঁ না না? প্লাস জে এর জায়গায় কি বসবে বলো? জেটা কি? যেটা হচ্ছে y1, তাহলে y1 ইন্টু জে এর ডট প্রোডাক্ট, তাহলে y1 ইন্টু x3z2 মাইনাস x2z3 প্লাস কে এর জায়গায় কি বসছে? কে এর জায়গায় কি বসছে? এবার বলো তো আমাকে, এমন যদি হয় তাহলে ন্যাচারালি আমরা এবার বলতে পারি যে এদেরকে ডিটারমিনেন্ট আকারে যদি লিখতাম, তাহলে আই জে কে এর পরিবর্তে শুধু x1 y1 z1 হতো, এটা x2 y2 z2 হতো, আর x3 y3 z3 হতো। অর্থাৎ আমরা কি পেয়ে গেলাম? বক্স অফ এ বি সি তাদের ভ্যালুটা এমন দেখতে। বক্স অফ এ বি সি তাদের ভ্যালুটা এমন দেখতে। আমার কথা কি বোঝা গেছে? ইয়েস অর নো? ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। তাহলে এ বি সি হচ্ছে দিস ওয়ান। এবার একটা কথা বলার আছে, তোমরা জানো ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট যখন করেছিলে, ডিটারমিনেন্টে যদি কোনো একটা রো বা কোনো একটা কলাম ইন্টারচেঞ্জ করো তাহলে মাইনাস আসে, ইয়েস অর নো? তাহলে আমি যখনই এটা ইন্টারচেঞ্জ করে নিচে আনবো, এটা উপরে নিয়ে যাব, অর্থাৎ এটাকে এখানে বিটাকে এখানে নিয়ে যাবো, তখনই মাইনাস আসবে, সেই কারণে মাইনাস আসছে, সেটাও বলা যেতে পারে। ঠিক আছে? ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? তাহলে বক্স অফ এবিসি এদের মিনিং কিন্তু দিস ওয়ান, এটাকে ট্রিপল প্রোডাক্টই বলা হচ্ছে, কিন্তু স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এদের যে গল্পগুলো হবে সেগুলো স্কেলার ট্রিপল প্রোডাক্ট, অর্থাৎ বক্স অফ এবিসি যখনই নেবে তখন এরকম টাইপের দেখতে। যা যা প্রপার্টি বলেছি সেই প্রপার্টিগুলো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। আরেকটা প্রপার্টি বললে ভালো হয়, সেটা হচ্ছে আই জে কে এর জন্য কি হবে। 6 নম্বর হলো 7 নম্বর, যদি আমি বক্স অফ আই জে কে নিতাম, কথা হবে বক্স অফ আই জে কে, কথা হবে কেন বলো তো? বক্স অফ আই জে কে 0 কেন হবে? আই কেমন লেখা, আই কে কেমন লেখা হয়? 1 ইন্টু আই, 0 ইন্টু জে, 0 ইন্টু কে, ইয়েস অর নো? তাহলে ফর্মুলা কি বলছে? জে কে কেমন লেখা হয়? 0 ইন্টু আই, 1 ইন্টু জে, 0 ইন্টু কে, তাহলে 0 1 0। কে কে কেমন লেখা হয়? 0 ইন্টু আই, 1 ইন্টু 0 ইন্টু কে, 0 ইন্টু জে, 1 ইন্টু কে, তাহলে 0 0 1, 0 0 1। এর ডিটারমিনেন্ট কত হয়? 1 হবে। এই তো, বুঝতে পারলে? আর তুমি যদি বলো না আমি বুঝতে পারলাম না, তাহলে আমরা বলবো আই জে কে এদের মানে হচ্ছে আই ডট জে ক্রস কে। তোমরা সবাই জানো জে ক্রস কে মানে আই, তাহলে মড আই তার স্কোয়ার মানে 1। সো যেভাবে খুশি ভাবো, অ্যান্সার কিন্তু 1। ক্লিয়ার? ইয়েস অর নো?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কিন্তু আমি যদি সেম টার্ম দুটো রাখতাম তখন কি হতো, অর্থাৎ এরপরে ধরো আমি কথা কথা বললাম যে হয়তো কোনো একটা অঙ্কের ক্ষেত্রে আই আই কে রাখলাম, ওটা জিরো হবে, দুটো থাকলে তো জিরো হবে। কিন্তু মনে করো জে কে আই লিখলাম, এটা কি হবে? মানে সেটা তোমাকে চেক করে দেখতে হবে। কিভাবে চেক করবে? জে কে আই মানে একবার তোমার ইন্টারচেঞ্জ হয়েছে, আরেকবার ইন্টারচেঞ্জ হয়েছে, অর্থাৎ এটা ওয়ানই হবে। কিন্তু আমি যদি মনে করতাম যে কে জে তারপরে আই নিলাম, এটা কত হবে? এটা মানে হচ্ছে যে একবার ইন্টারচেঞ্জ করেছো, হলো কেটা কোনটা, এটা তাহলে, এটা তাহলে যা এসছে তারপরে আরেকবার ইন্টারচেঞ্জ করেছো, তাহলে -1 হবে। বুঝতে পারছো আমার কথাগুলো? তাহলে আই এখানে কে এখানে জে নিলে কত হবে, আমি যে ওটাও তাহলে -1 হবে। তো তোমাকে এইগুলো রেসপেক্টিভলি বুঝে নিতে হবে যে কার জন্য বক্সটা কত কি হবে, সেটা মোটামুটি অঙ্ক দেখলেই বুঝে যাবে। আশা করি ক্লিয়ার, কোনো সমস্যা নেই। তাহলে বক্স প্রোডাক্টের ক্ষেত্রে কিছু প্রপার্টি যেগুলো দেখলে সেই প্রপার্টিগুলো তোমাদের মনে রাখতে হবে। এবিসির জন্য কি গল্প হয় সেগুলো মনে রেখে এই প্যাটার্নের প্রবলেম পরীক্ষার সময় যদি আসে তাহলে যেন তোমরা নামাতে পারো। অনেক কথাবার্তা বলার আছে, নেক্সট যে কথাটি বলার আছে, হ্যাঁ বলো বলো বলো। আগের পেজটা ঠিক আছে, হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা এবার বলো তো রে বাবা, যদি বাই চান্স ধরো বক্স অফ এ বি সি এই মানটা বাই চান্স জিরো হয়ে বসে আছে, এটার মানে কি? এ বি সি জিরো হয়ে বসে আছে, এটার মানে কি? স্যার এ বি সি একই সমতলে রয়েছে। কি করে বুঝতে পারলে এটা? স্যার মানে 12 এ করেছি স্যার, স্যার বলেছিল আমাদের। কেন হচ্ছে তাহলে, কেন হচ্ছে সেটা বলো। কেন ওটা বলেনি স্যার? তাহলে তুমি এরকম করে ভাবো যে আমরা বক্সের সিগনিফিকেন্স পেয়েছি দিস ওয়ান, এটা আমার বক্সের সিগনিফিকেন্স। তাহলে যখন তুমি বক্স প্রোডাক্ট করছো তখন এরকম পেলে। এবার ভাবো তো রে বাবা, বক্স প্রোডাক্ট যদি জিরো হয় অর্থাৎ এদের ভলিউমটা জিরো হয়ে যাবে। তার একটা প্যারালোপিপেড মানে আমার এই রুমটার ভলিউম নেই, জিরো ভলিউম। কখন এই রুমটার ভলিউম জিরো হবে? যখন উপরে যে ছাদটা দেখতে পাচ্ছ সেই ছাদটা আস্তে আস্তে করে ডাউন হচ্ছে, অর্থাৎ মানে হাইটটা যখন না থাকবে। একদম, মানে ভেক্টরটা এরকম ছিল। মন দিয়ে বোঝো, আমার কথা বোঝার চেষ্টা করো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা খুব সুন্দর বুঝতে পারছো, আমারও ভালো লাগছে বলতে। সেটা হচ্ছে আমি তোমাদেরকে ভেক্টরের বই দিয়েই দেখাবো, তাই না? ভেক্টরের বই এই, ভেক্টরের বই এই, প্রচুর ভেক্টরের বুক আছে। তো মনে করো এই হলো আমার এ এ ভেক্টরটা এরকম আছে ধরো, বা বিটা এরকম আছে, সিটা ধরো এরকম আছে, আর এটা এইভাবে আছে। এ যদি এইভাবে থাকে তাহলে এদেরকে দিয়ে যে প্যারালোপিপেডটা তৈরি হবে সেই প্যারালোপিপেডটা কিন্তু কতকটা এমন টাইপের দেখতে হবে। আমি জানি না বোঝাতে পারছি কিনা, 3টে হাত দরকার ছিল। এরকম টাইপের প্যারালোপিপেডটা তৈরি হচ্ছে, ইয়েস অর নো? বোঝা যাচ্ছে কি বলছি? আর ওইদিকে সব সাইডগুলো আছে। এবার এটা যত ডাউন হবে তত নিচের দিকে আসবে, এটা তত নিচের দিকে আসবে, এইভাবে যেতে যেতে বলতের ভাবে এরকম করতে 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 বি আর সি কিন্তু এই প্লেনের মধ্যেই আছে। মানে এটা বি আর এটা সি ধরো, তাহলে বি আর সি প্লেনের মধ্যে আছে। এটা যত ডাউন হবে, ডাউন হতে 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 এটা যদি পুরোপুরি প্লেনের মধ্যে লাই করে যায় তবেই তো প্যারালোপিপেডের ভলিউম জিরো হবে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তার মানে এ ভেক্টর এটা, বি এটা, তাহলে দুটো ভেক্টর একই প্লেনে ছিল। সরি সরি, বি এটা আর সি এটা, তাহলে দুটো ভেক্টর একই প্লেনে ছিল। এটা তোমার এইভাবে ছিল যার প্লেনটা আলাদা। কিন্তু যেহেতু ওদের
বক্স প্রোডাক্ট বা ভলিউম বের করার যে ফর্মুলাটা সেটা যেহেতু জিরো আসছে, অর্থাৎ ওই এ ভেক্টরটাও সেম প্লেনে থাকতে হবে, তার মানে সমতলিক হবে, সমতল, একই তল, যেটাকে বলা হচ্ছে একই প্লেনে থাকবে, ইংরেজিতে বলা হচ্ছে কপ্লেনার হবে। কপ্লেনার কথাটির মানে হচ্ছে তিনটে ভেক্টর একই প্লেনের মধ্যে আছে, কোপ্লেনার। তার কপ্লেনার হওয়ার ইফ অ্যান্ড অনলি কন্ডিশন কি, তিনটে ভেক্টরের দ্বারা বক্স প্রোডাক্টটা জিরো হতে হবে। কেন? কারণ ভলিউম তো জিরো। এবার কি আমার কথা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঋষভ, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এটা জানতে যাই বলো, ইয়েস নো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হালকা জানতে। এবার দেখো, তোমার ওখানে বক্স প্রোডাক্ট জিরো হলে কপ্লেনার হয়, এটা তুমি ইফ অ্যান্ড অনলি কন্ডিশন প্রচুর অঙ্ক করেছো। কিন্তু কেন হয় তার উত্তর জানতে গেলে তো তোমাকে প্যারালোপিপেটের ভলিউম হয় সেটা জানতে হবে। যেহেতু তুমি এটা ডিপলি আর বোঝোনি, সেই কারণে তোমার আর দরকার হয়নি। তুমি ভাবো যে যখন জিরো হতে হবে তাহলে ফাই এর মান 90 ডিগ্রি হতে হবে, তবেই জিরো হবে। তাহলে ফাই এর মান 90 ডিগ্রি হলে জিরো হবে, তার মানে এই এটা আস্তে আস্তে করে এরকম করে একদম নিচের দিকে প্লেনে যদি চলে যায় তবেই জিরো আসবে, আদারওয়াইজ না। ঠিক? তাহলে আমরা কি বলবো? কপ্লেনার বলা হচ্ছে কখন থ্রি ভেক্টর A, B and C are coplanar, একই প্লেনে থাকবে if and only box of ABC equals to 0। তাহলে বক্স অফ ABC যদি জিরো হয় তাহলে বলবো তারা একই প্লেনে আছে। তাহলে দাস for a non-coplanar vectors A, B and C, box of ABC must be non-zero। তাহলে যদি বক্স অফ এবিসি যদি জিরো হয়ে যায় তাহলে কপ্লেনার। তাহলে নন কপ্লেনার হতে গেলে তিনটে ভেক্টর ফর এ নন কপ্লেনার ভেক্টরস এবিসি বক্স প্রোডাক্ট লিখতে পারো, এটা বক্স প্রোডাক্ট দিস ওয়ান মাস্ট বি নন জিরো। তাহলে নন কপ্লেনার হলেই আমরা বলবো যে বক্স প্রোডাক্ট এবিসি নট ইকুয়ালস টু জিরো। তাহলে বুঝতে পারছো, এবিসির বক্স প্রোডাক্ট নট ইকুয়ালস টু জিরো হলে নন কপ্লেনার। এবার একটা মজার জিনিস শোনো, যদি কোনো একটা তিনটে ভেক্টর একই প্লেনের মধ্যে আছে, এরকম করে ধরো তিনটে ভেক্টর আছে একই প্লেনের মধ্যে আছে, মন দিয়ে বোঝো, একই প্লেনে লিখতে পাচ্ছি, কিন্তু এটা খেয়াল করো একই প্লেনে আছে তার জন্য লিখতে পাচ্ছি। তার মানে এই ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর একটা পাবো, একই প্লেনে আছে তো, তাহলে ওদের লব্ধিটা পাবো একই প্লেনে, এদিক ওদিক করে। দেখো এটা যখনই এমন আসলো, আমি পরের লাইনে কি করবো জানো, এই ভেক্টরটাকে এদিকে নিয়ে গিয়ে ইন্টারসেক্ট করাবো। ওকে, তাহলে এদের দুজনের রেজাল্টেন্ট ভেক্টর কিন্তু একটা পেয়ে যাব। আর সেই রেজাল্টেন্ট ভেক্টরটা যদি আমি সি বলি রে বাবা, এটা যদি না সি না, ধরো আর যদি বলি, ধরো না এটা আর যদি বলি, আর এই ভেক্টরটা যদি আমার এ হয়, এটা যদি বি হয়, তাহলে বলো তো আমার আর ভেক্টরটা কত হবে? আর ভেক্টরটা কত হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর হলো। তা তুমি রেজাল্টেন্ট ভেক্টর পেয়ে গেছো। এবার না, এই যে এখানে যে ভেক্টরটা দেখতে পাচ্ছ, তাকেও আমি একই প্লেনে আছে যেহেতু, তাহলে প্যারালাল নিয়ে গেলাম। যেই নিয়ে গেলাম, এটা ধরো সি ভেক্টর। এবার আমি বলবো এই বি, এই উপরের ভেক্টরটা আর এই ভেক্টরটা, ওদের আবার রেজাল্টেন্ট পাবো। সেই রেজাল্টেন্টটাকে যদি আমি অন্য একটা কিছু আর ওয়ান বলি, তাহলে আর ওয়ানটা কি হবে? আর প্লাস সি ভেক্টর। আর এর মান তুমি কত পেয়েছিলে? এ প্লাস বি প্লাস সি ভেক্টর। অর্থাৎ একই প্লেনে যদি থাকে তাহলে ভেক্টরগুলোর রেজাল্টেন্ট মানে লব্ধিটা বের করতে পারবো। যদি আলাদা প্লেনে থাকে তাহলে বের করতে পারবো না। কথা বোঝা গেছে? ইয়েস অর নো?
তাহলে হ্যাঁ স্যার। নন কপ্লানারের ক্ষেত্রে বক্স প্রোডাক্টটা অবশ্যই নট ইকুয়াল টু 0 হবে। শুধু ওইটুকু ছোট্ট রেজাল্ট দিয়েই আমরা অনেক কথাবার্তা বলতে পারবো। তাহলে যখন তোমার নন কপ্লানার হবে তখন তুমি এরকম বক্স প্রোডাক্ট দিয়ে ভাগ করতে পারবো। ওই জন্য পরিষ্কার লেখা আছে সিন ABC আর এনি 3 নন কপ্লানার ভেক্টর। নন কপ্লানার ভেক্টর হলেই বক্সটা নট ইকুয়াল টু 0, আদারওয়াইজ কিন্তু ওদের বক্সগুলো ইকুয়াল 0 হয়ে যাবে। এই হচ্ছে আমাদের মোটামুটি প্রথম দিকের যে প্রবলেমগুলো ছিল সেটা। আমি ডাইরেক্ট কিছু এক্সারসাইজ থেকে অঙ্ক আগে করে দিই যতটুকু হয়েছে, কারণ 4টে ভেক্টরের ক্ষেত্রে কি গল্প হবে সেই আমরা পরে আসবো। আপাতত 3টে ভেক্টরের জন্য কি গল্প হবে, 4 ভেক্টরের আগে আছে, 3টে ভেক্টর 4টে ভেক্টর, এগুলো পরে আসছে, আস্তে আস্তে করে আসছি, সবগুলো বলে দেবো। আমি এক্সারসাইজ থেকে কিছু প্রবলেম করেছি আগে। রেসিপ্রোকাল থেকে শুরু করে সবকিছু আছে, এটা এক্সারসাইজ। ওকে, এক্সারসাইজের প্রবলেম, এটা কিন্তু ঘোষ এন্ড চক্রবর্তীর এক্সারসাইজ নয়। Show that the following points are coplanar by using box product. বক্স প্রোডাক্ট ইউজ করে তুমি দেখাও যে এই পয়েন্টগুলো নাকি কপ্লানার, এই পয়েন্টগুলো কপ্লানার। তার মানে এরা একই প্লেনের মধ্যে আছে, তোমাকে বক্স প্রোডাক্ট ইউজ করে দেখাতে হবে। কি করে দেখাবে, কি করে দেখাবে? বক্স প্রোডাক্টটা 0 হবে। কার বক্স প্রোডাক্ট? 4টে ভেক্টর আছে তো, কি করে এর বক্স প্রোডাক্ট নেবে বলো? বলো, 4টে ভেক্টর আছে। এখানে হ্যাঁ বলো। স্যার এখানে এবি এসি আর এডি ভেক্টর তিনটা যদি বের করি তারপর তাদের যদি হ্যাঁ। দেখায়। একদম একদম, ভেরি গুড। তার মানে এর পলের রেসপেক্টে কিছু একটা বলা আছে। লেট গিভেন ভেক্টরস with respect to origin O B, ও এটা কত? মাইনাস আয়োটা I মাইনাস I প্লাস জে প্লাস 2k, ঠিক বলছি? আর ও বি কত? I মাইনাস 2j প্লাস k। ও সি কত? 2i 2j 4k। ওডি কত? মাইনাস 2i মাইনাস 3j মাইনাস k। হলো? তাহলে এবার দেয়ারফর আমরা তাহলে পোলটাকে না একটা ফিক্স করেছি, কোনটা ভালো লাগছে, কার রেসপেক্টে করলে তোমাদের সুবিধা হবে, একটা ফিক্স করবে। কার রেসপেক্টে করতে ইচ্ছে করছে? এর রেসপেক্টে যদি করতে ইচ্ছা করে তাহলে তুমি শুরুটা করবে এ বি, তারপরে এসি, তারপরে এডি। আমার কথা কি বোঝা গেছে? ইয়েস অর নো? কারণ পয়েন্টটাকে হ্যাপাজেট করলে হবে না। অর্থাৎ এ হচ্ছে এখানে পোল বললাম, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। ছবি যদি আঁকতে বলো আমি তোমাদের ছবি এঁকে দেখাতে পারি, শোনো কথাগুলো। তোমরা কেউ আমাকে বলো তো রে বাবা, একটা প্লেনের মধ্যে এটা ধরো এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, এটা ধরো সি পয়েন্ট, ঠিক আছে? আর ধরে নাও এটা ডি পয়েন্ট। একটা প্লেনের মধ্যে এরকম এবিসিডি পয়েন্ট আছে, এরা কি ভেক্টর? এই এবিসিডি পয়েন্টগুলো কি ভেক্টর? না স্যার। কি তাহলে এরা? কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট। তাহলে এদেরকে ভেক্টর যে বলছি আমি, ভেক্টর নাহলে কি করে কি করবে? তাহলে এরা ভেক্টর যদি না হয় তাহলে কিভাবে তুমি ভেক্টরকে বলবে কিভাবে? তাহলে ভেক্টরগুলো কি? পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর। তাহলে কোনো না কোনো একটা পয়েন্ট আছে। সাপোজ আমি অ্যাসুম করলাম যে আমার ও হচ্ছে আমার পয়েন্ট, এই পয়েন্টের রেসপেক্টেড ভেক্টর। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি বলতে চাইছি সেটা শোনো।
আমার OA vector this one, OB vector this one, OC vector this one, OD vector this one. Yes, clear? কিন্তু আমি তো এবার প্যারালোগ্রাম তৈরি করে বা প্যারালোপিপেটের ভলিউম তৈরি করব, তাহলে এরকম তো প্যারালোপিপেট লাগছে না। তাহলে কি করতে হবে আমাকে? আমাকে এবার প্যারালোপিপেট আমি আনবো। প্যারালোপিপেটের জন্য তো আমার 3টে ভেক্টর দরকার। সেই 3টে ভেক্টর কোনগুলো সেটা মজার জিনিস, শোনো। 3টে ভেক্টর কোনগুলো? আমি কি করেছি, একটা ভেক্টর বলেছি AB, আরেকটা বলেছি AC, আরেকটা বলেছি AD। তাহলে এই 3টে ভেক্টর এরকম দেখতে। একটা বলছি AB, সবসময় দেখো A থেকে স্টার্টিং পয়েন্টটা নিয়েছি, A থেকে। তাহলে একটা ভেক্টর হচ্ছে AB, আরেকটা হচ্ছে AC, আরেকটা হচ্ছে AD। হলো? তাহলে এরকম 3টে ভেক্টর আমি পেয়ে গেছি। তাহলে এবার তুমি বলতে পারো স্যার এই 3টে ভেক্টর দিয়ে যে প্যারালোপিপেডটা তৈরি হবে সেটা কোনটা বলতে পারো? তাহলে তার প্যারালোপিপেডটা আবার তৈরি হবে কেমন জানো? তার প্যারালোপিপেড তৈরি হবে যে AC AD এদেরকে দিয়ে যে আয়তঘনটা আছে, এদেরকে দিয়ে যে বেসটা এরকম আছে, আর এর উপরে আবার সেম জিনিস আবার উপরের দিকে যাবে। মনে হয় এবার ঘেটে গেল না? মানে এটাই আবার উপরের দিকে থাকবে। কোনটা উপরের দিকে থাকবে? সেম জিনিস আবার উপরের দিকে আরেকটা থাকবে। এটা থাকলো। এবার এদেরকে আবার জয়েন করব। কি দিয়ে জয়েন করব? না এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। তাহলে ছবিটা বেসিক্যালি দিস ওয়ান। এটা ও এর রেসপেক্টে হলো। তারপরে এই 3টে ভেক্টর দিয়ে যে প্যারালোপিপেড সেটা দিস ওয়ান। আমি দেখাবো এই প্যারালোপিপেডের ভলিউম 0, তবেই তো কমপ্লেন হবে। তোমরা কি আমার ছবি বুঝতে পেরেছো? কিছু বোঝা গেছে একটু হালকা? না বলো তাহলে আর একটু বলছি। না বোঝা গেছে? বোঝা যাচ্ছে। কিন্তু খুবই বাজে লাগলো। না না স্যার, মানে এরকম করে ভাবোনি হয়তো কোনোদিন, ভেবেছো এরকম করে? ছড়িয়ে ছিটিয়ে একটা প্লেনের মধ্যে 4টে পয়েন্ট আছে, তারা কি করে ভেক্টর হতে যাবে? ভেক্টর হতে গেলে তো ম্যাগনিটিউড থাকবে আর ডিরেকশন থাকবে। তাহলে নিশ্চয়ই কোনো না কোনো পলের রেসপেক্টে বা বেসের রেসপেক্টে এই ঘটনাটি ঘটছে। তাহলে সেই বেসটাই হচ্ছে ও। তাহলে ও এর রেসপেক্টে এই ঘটনাটি ঘটছে। তাহলে তুমি বলবে যে স্যার এখানে তো অঙ্কটা বলেছে ভেক্টর নিয়ম দিয়েই কপলানার চেক করতে বলছে। তা কপলানার মানে তো প্যারালোপিপেড তৈরি হওয়ার উচিত। তো হ্যাঁ, তাহলে সেই প্যারালোপিপেড কি দিয়ে তৈরি হয়? আমি যে 3টে ভেক্টর দিয়ে প্যারালোপিপেডটা তৈরি হয়। তাহলে যে দুটো ভেক্টর তুমি এখানে দেখতে পাচ্ছ, এটা আর এটা, তাদের বেস নিলাম, আর এই একটা ভেক্টর হাইট হলো, তাদেরকে দিয়ে প্যারালোপিপেড। তাহলে এদেরকে দিয়ে আয়তঘন, মানে এদেরকে দিয়ে প্যারালোগ্রাম, আর এই হাইটটা নিলাম, দিয়ে এই প্যারালোপিপেডটা আমার জন্য তৈরি হলো। বেসিক্যালি এই প্যারালোপিপেডটা এত দূর পর্যন্ত যাবে না। আমি হয়তো ছবি অনুসারে যা আছে তাতে 0 চলে আসবে, সেটা পরে আসবো। কিন্তু নিয়ম হচ্ছে দিস ওয়ান, এত কিছু। ইয়েস, একদম ক্লিয়ার, সুন্দর বোঝা গেছে। কিন্তু এটা কেন হচ্ছে? কারণ ও এ, আচ্ছা এবি, এবি মানে দিস ওয়ান এবি। তাহলে এবি কি হবে? এবি মানে হচ্ছে ওবি থেকে ও এ বাদ দিলে এবি তৈরি হবে রেজাল্টেন্ট থেকে। এবার ওবি থেকে ও এ বাদ দিলে কত হয় রে বাবা? ওবি থেকে ও এ, তাহলে এটা থেকে এটা কত? 2i 3j মাইনাস কে, মাইনাস ও সি মাইনাস ও এ কত হবে? 3i প্লাস জে প্লাস 2k, ও সি মাইনাস ও এ 3i প্লাস জে প্লাস 2k, ও ডি মাইনাস ও এ কত হবে? মাইনাস আই মাইনাস 4j মাইনাস 3k, 3k। এবার আমরা চলে আসি বক্স প্রোডাক্ট এবি
এসি এডি, এটা বক্স প্রোডাক্ট। আমি তোমাদেরকে বলেছিলাম কনফিউজ যদি না হও তাহলে তুমি কমা দেবে না, কিন্তু কনফিউজ যদি হয়ে যাও, খুব গন্ডগোল মনে হচ্ছে, তাহলে কমা দিতে পারো। অর্থাৎ বক্স প্রোডাক্টে কমা দেওয়া যেতে পারে, আবার নাও দেওয়া যেতে পারে। তাহলে বক্স প্রোডাক্টে কমা দিয়ে দিলে আমরা কি পাবো রে বাবা? এ বি মানে হচ্ছে 2 - 3 - 1, 3 1 2 -1 -4 -3, yes or no? ফাইনালি ভ্যালুটা কি আসছে? 2 into -3 plus 6 8 -3 plus 3 হয়ে যাবে, তাহলে plus 3 -9 plus 2 -1, সেটা কত হবে? -12 plus 1, this equals to 5, তাহলে এটা 10 -7 21, জিরো তো আসা উচিত বললাম, তাহলে -+11, this equals to 0। তাহলে যেহেতু 0 আসছে, বক্স প্রোডাক্ট যেহেতু 0, আর বক্স প্রোডাক্ট 0 নাকি ইফ অ্যান্ড অনলি কন্ডিশন, ইফ অ্যান্ড অনলি কন্ডিশন, কপ্ল্যানার হওয়ার ইফ অ্যান্ড অনলি কন্ডিশন হচ্ছে বক্স প্রোডাক্টটাকে 0 হতে হবে। তাহলে সঙ্গে সঙ্গে বলতে পারবো দেয়ারফর, ডাইরেক্ট লিখতে পারো, বক্স প্রোডাক্ট দিয়ে বলতে পারি যে ফলোইং পয়েন্টস আর কপ্ল্যানার, ডাইরেক্ট লিখতে পারো। তা দেয়ারফর দেখো, ফলোইং পয়েন্ট আর কপ্ল্যানার, আর ফলোইং পয়েন্ট আর কপ্ল্যানার, আর দিস 3 ভেক্টর আর কপ্ল্যানার একই কথা, কিন্তু 3টে ভেক্টর কপ্ল্যানার আর ফলোইং পয়েন্ট, তাহলে একটা পয়েন্টকে ফিক্স করলে তবেই ভেক্টর বোঝা যাচ্ছে। যদি আমি এই ও এর রেসপেক্টটা ভুলেও যাই, তাহলে এ বি সি ডি 4টে পয়েন্ট আছে, এ কে ফিক্সড করলে এবার ভেক্টর বোঝা যাচ্ছে। কোনগুলো ভেক্টর? যেন এই স্কাই কালারের, ব্লু কালারের যেগুলো, সেগুলো হচ্ছে ভেক্টর। তাহলে 3টে ভেক্টর কপ্ল্যানার, ওটার অর্থ হচ্ছে 4টে পয়েন্ট কপ্ল্যানার। তাহলে সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো দেয়ারফর এ বি সি অ্যান্ড ডি আর কপ্ল্যানার, এরা কপ্ল্যানার। তাহলে পরীক্ষার সময় কপ্ল্যানার চেক করার জন্য প্রবলেম হচ্ছে দিস ওয়ান। পরীক্ষা আসতে পারে, যে কোনো মুহূর্তে আসতে পারে। লেখার স্টাইলটা এইভাবেই রাখবে। কমপ্লিট হয়েছে, লেখা হয়েছে। হ্যাঁ স্যার। নেক্সট, পরেরটা পরে দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর বলছে ফাইন্ড দ্য ভলিউম অফ প্যারালোপিপেড হুজ 3 concurrent edges are this one। পারবে এটা? হ্যাঁ স্যার। কি করে করবে এটা? তোমরা কি করে করবে? স্যার ওই তো বক্স প্রোডাক্ট নেই। তাহলে স্কেলার টেবিল। তারপরে বুঝতে পারছো যে আমার শুধু সিগনিফিকেন্সটা লাগছে, যে ওদের বক্স প্রোডাক্ট নিলেই তো ভলিউম হয়ে যায়, তো শুধু সিগনিফিকেন্সটা লাগছে। তা বক্স প্রোডাক্ট ক্যালকুলেট করো, অ্যান্সার। বাড়ি কাজ টেক হোম, বাড়িতে নিয়ে যাও, আমি আর দেখবো না। টেক হোম। নেক্সট চলে আসো কি বলছে? স্যার বলছি এই পিডিএফটা কি আপনি দিয়ে দেবেন, কারণ 2 এর প্রশ্নটা আমি লিখিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো। তোমাদের জন্যই তো এগুলো সব, সব পিডিএফ সুন্দর করে সাজানো আছে, সব মোটামুটি এডিট করা আছে। আমি দিয়ে দেবো তোমাদের, কালকে বা পরশু দিন দিয়ে দেবো, কালকে দিয়ে দেবো রাত্রিবেলা পুরোটা। প্রথম দুটোকে আমি একটু স্প্লিট করতে বললাম, যে প্রথমগুলো যেহেতু আমাদের সিলেবাসে নেই, আগে অ্যাকচুয়ালি সবগুলোই আমি আগে পড়াতাম, তো তখন সব পড়াতাম। এবার মেজর মাইনর সিস্টেমে অদ্ভুতভাবে প্রথম দিকে জায়গাগুলো সিলেবাস থেকে বাদ দিয়ে দিল। কেন বাদ দিল, কি বৃত্তান্ত, এইসব ভাবার সুযোগ নেই। তোমরা তো মনে মনে খুব আনন্দ করছে যে ভালোই হয়েছে স্যার, বাদ দিয়েছে তো খুবই ভালো। তোমরা জিওমেট্রিতে অবাক হয়ে যাবে, প্লেন নেই, স্ট্রেট লাইন নেই, হঠাৎ করে স্ফিয়ার। তো প্লেন আর স্ট্রেট লাইন না হলে
ডিরেকশন রেশিও, ডিরেকশন কোসাইন, শর্টেজ ডিস্টেন্স, কিউ লাইন, এত কথাবার্তা বুঝবে কি করে? নেই, তার কি করা যাবে? তবু আমি আগের বার জোর করে প্রিলিমিনারি টপিক বলে প্লেন স্ট্রেট লাইনগুলো বুঝিয়েছিলাম। আমি জানি ছেলেপেলেগুলো নিতে চাইছিল না, কিন্তু আমি জোর করে বুঝিয়েছিলাম। আমাকে রিসেন্টলি একজন মেসেজ করলো কদিন আগে, ওদের পরীক্ষাটা হয়ে যাওয়ার পর, বলছে স্যার আপনি যা জিওমেট্রিটা বুঝিয়েছিলেন মানে অন্যরকম, আমার ওই কনসেপ্টটা ছিলই না গ্র্যাজুয়েশনে, মানে আগে ওই এইচএস লেভেলে একদমই পড়িনি। তো বলছে স্যার দারুণই লেগেছিল, আমি টাচ করে গেছিলাম বলে, সেই কারণে তোমাদেরকেও আমি টাচ করে যাব। টাচ না করে গেলে সমস্যা আছে। আমার ওই 3টে লেকচার তোমরা যদি ফিউচারে বা ওই লেকচারগুলো যদি তোমরা বাইচে যদি না দেখে থাকো, আমার খুব একটা ক্ষতি হবে না, এইগুলো দেখতে হবে অবশ্যই, কিন্তু ওই 3টে আমার আলোচনা করার দরকার ছিল, যেটা আমি আলোচনা করে নিয়েছি। ঠিক আছে, সব চ্যাপ্টারগুলোর প্রিলিমিনারি টপিকস আছে। ম্যাথমেটিক্সেই একমাত্র পূর্ব পাঠের অনুশীলনী হয়, ইতিহাসে কিন্তু হয় না। তোমরা দেখবে ক্লাস 8-এ ছিল, 8-এর বইয়ে দেখবে প্রথমেই লেখা আছে প্রিভিয়াস এক্সারসাইজ বা পূর্ব পাঠের অনুশীলনী লেখা আছে। ইয়েস অর নো? ছিল তো পূর্ব পাঠের অনুশীলনী? হ্যাঁ স্যার। ক্লাস 7-6-এ উঠলে দেখবে পূর্ব পাঠের অনুশীলনী 5-এরটা আছে। এটা ম্যাথমেটিক্সে সম্ভব। আমি তো এক ধাপ এগিয়ে গিয়ে বলবো পূর্ব পাঠের অনুশীলনী লাগবে না, পূর্ব পাঠ মানে আগের তো লাগবে, ইভেন প্রিভিয়াস ক্লাসটাও লাগবে। আগের দিনের ক্লাসের উপর নির্ভর করে পরের দিনের ক্লাসটা হবে। ইতিহাসে হয় না। ইতিহাসে দেখেছো, প্রাচীন যুগের ইতিহাস না জানলে আধুনিক যুগের ইতিহাস জানা যাবে না, প্রাচীন যুগের ইতিহাস না জানলে মধ্যযুগীয় ইতিহাস জানা যাবে না। এটা দেখেছো কোনোদিন? না, ওই জন্য থাকে না। ম্যাথমেটিক্সে পূর্ব পাঠের অনুশীলনী কেন থাকে এটা বুঝে গেছো তো? এখানে কি নেই? এখানেও নেই। এখানে তো এত বুক দেখছো, আমার কাছে তো প্রচুর বইয়ে ভর্তি আছে। যেমন তোমরা এখন কি কি বই পড়ছো? তোমরা পড়ছো হচ্ছে শুধুমাত্র 3টে বুক, জিওমেট্রি, ক্যালকুলাস আর হচ্ছে ভেক্টর। ক্যালকুলাসের জন্য এরকম টাইপের বই আছে। এটার আরেকটা বুক যে কোথায় আছে কি জানে, এটা ক্যালকুলাস, এটা ভলিউম 2 ক্যালকুলাস। কোন রাইটারের বই এটা? টম এম অ্যাপোস্টলের বুক। এবার অ্যাপোস্টলের যে বুকটা আছে সেটা হচ্ছে ক্যালকুলাসের আরেকটা বুক, ভলিউম 1 ক্যালকুলাস। এটা ক্যালকুলাসের ভলিউম 1, অ্যাপোস্টল এটা ভলিউম 2। এই দুটো বুক হচ্ছে আমার অরিজিনাল বুক, যেটা বিদেশি রাইটারের। এই দুটো বুক থেকে বাকি সব বই তৈরি হয়েছে। কথা বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? ইয়েস অর নো? এইগুলো হচ্ছে অরিজিনাল বুক, এইগুলো তোমার বুক লিস্টে লেখা আছে। কিন্তু এই বইগুলো টিচারের জন্য ঠিক আছে। তোমাদেরকে যদি আমি এই বই পড়তে বলি তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, কি নেই, তুমি বলতে স্যার এইটুকু, তাতেই এত কিছু। আর এর ফ্রন্ট গুলো এত ছোট ছোট করে লেখা আছে তোমরা ভাবতে পারবে না, দারুণ ছোট 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 করে লেখা আছে, প্রচুর কথাবার্তা বলা আছে। তো এই দুটো বই হচ্ছে অরিজিনাল বুক, তারপরে বাকি সমস্ত ক্যালকুলাস গুলো এসছে। জিওমেট্রির এরকম গাদাগুচ্ছ বই আছে, কিন্তু যখন বেসিক অ্যালজেব্রা যখন পড়তে যাবে, পরের সেমে যখন তোমরা অ্যালজেব্রা পড়বে, তার জন্য আমার বুকের কালেকশন তোমাকে দেখাচ্ছি। বেসিক অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সব বিদেশি রাইটারের। আমি বিদেশি রাইটারের বইটাকে খুব নিজে ফলো করতাম আগে খুব। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এটাও অ্যালজেব্রা কিন্তু এটা লিনিয়ার অ্যালজেব্রা। তারপরে তুমি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বইগুলো দেখো, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, অ্যাডভান্স অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। তুমি আরেকটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার বুক দেখো, কন্টেম্পোরারি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, অসম্ভব ভালো বুক। এটা পরের বছর আছে, পরের সেমে বেসিক অ্যালজেব্রা একটা বুক হলেই হয়ে যাবে, যে কোনো একটা বুক। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা হলো, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার কি বুক কি শেষ হয়ে গেল? আমি না, এখনো শেষ হয়নি। কিন্তু আমি সব বইগুলো কোথায় হ্যাপাজেট হয়ে গেছিল খুঁজেই পাচ্ছি না তো, কেমন ভাবে সাজানো আছে সেই তো। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা দেখো, এটা দারুণ বই, সেন ঘোষ মুখোপাধ্যায়। তারপরে সব বুকগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাকে এটা সুন্দর করে সাজাতে হবে। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বুক এসকে মাপার হয়,
তো এরকম প্রচুর বুক, তাহলে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার জন্য এরকম বই। তারপরে এই যে দেখো আরেকটা বুক, অ্যাডভান্স অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এগুলো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার বুক। আরো আছে, এসকে মাপা থেকে শুরু করে প্রচুর আছে। তারপরে দেখো এই যে অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। তারপরে হায়ার অ্যালজেব্রা আছে, এই যে এটা হচ্ছে হায়ার অ্যালজেব্রা, এটাও অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বুক। হায়ার অ্যালজেব্রা, এইগুলো সব হায়ার অ্যালজেব্রা। তারপরে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, ক্লাসিক্যাল অ্যালজেব্রা সব মিশিয়ে আছে। এরকম প্রচুর বুক আছে, শুধু একটা টপিকসের ওপর এতগুলো বুক। আমি তো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ওপর বই লিখবো বলে অলরেডি আমার সব লেখাও হয়ে গেছিল, আমার অনেক কিছু এরকম বুক লেখা হয়ে গেছে জানো তো। পরে আমি পাবলিশ করিনি, কিন্তু সব বুক লিখেছি, প্লাস এক্সারসাইজগুলো সব সলভ করেছি। এবার আমি কি করতাম, ছেলেপেলেগুলোকে সব দিয়ে দিতাম। তারপরে ওগুলোই দেখছি অনেক কিছু কিছু টিচার আছে, সে আমার সলিউশনগুলো নিজে আলাদা করে টাইপ করে নিয়ে পড়াচ্ছে, এরকম অনেকজন আছে। আর আমার স্টুডেন্ট যারা পড়ায় তারা তো আমার সলিউশনগুলোই পড়াবে, আর অন্য কথাই যাবে। তো এরকম প্রত্যেকটা চ্যাপ্টার আমার এরকম বই লেখার মতো করে আছে। তোমরা যদি আমার পিডিএফ গুলো দেখো তাহলে বুঝতে পারবে। দেখবে একটা সেমিস্টার, দেখবে একটা দেখাচ্ছি তোমাকে একটা জিনিস। মনে করো আমি তোমাদেরকে বলছি সেমিস্টার অল পিডিএফ, সেমিস্টার প্রত্যেকটা সেমিস্টার আলাদা আলাদা করে পিডিএফ গুলো আছে। প্রত্যেক সেমিস্টার ফার্স্ট সেমিস্টার যদি যাও তাহলে ক্যালকুলাস, অ্যালজেব্রা, ধরে অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে ভাগ আছে সেট। তাহলে সেটের আমার যে লেখা সেই লেখাগুলো দেখো, সেট ডকুমেন্টস কোথায় নেবো, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। আমার লেখাগুলো আমি দেখাতে চাইছি, কোথায় খুঁজে পাচ্ছি না। লিনিয়ার অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, রিলেশন, হ্যাঁ এইগুলো হচ্ছে একদম আমি আমার টাইপিং করে আমি লিখেছি। এগুলো সব সব নিজের মতো করে, সমস্ত বুক তৈরি করতে গেলে যা যা লাগে এগুলো হচ্ছে রিলেশন, ম্যাপিং। এটা একটা জাস্ট নমুনা দিচ্ছি। এরকম প্রত্যেকটা রিলেশন হলো, ম্যাপিং হবে, তারপরে ম্যাপিং এ যাবে, ম্যাপিং পাবে। এগুলো সব আমার নিজের লেখা, এগুলো সব ম্যাপিং এর থিওরি, সব নিজের লেখা, আমার এতে লেখা, সব আমি আমার মতো করে লিখেছি। তো এইগুলো বই পাবলিশ করব, তার জন্য অনেক কষ্ট করে অনেক কিছু লিখে টিখে দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, তার অভিজ্ঞতাটা ইউজ করছি, আর কিছুই না। কিন্তু এখন বই পাবলিশ করাটা আমি একদমই ছেড়েই দিয়েছি। টাইম পাচ্ছি না, তোমাদের পড়াতে পড়াতেই আমার অবস্থা খারাপ হয়ে যায়, আর কিচ্ছু না। পড়াচ্ছি প্লাস স্কুল এদিক ওদিক ম্যানেজ করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। আর প্রচুর এরকম প্রত্যেকটা টপিক্সের উপর আলাদা আলাদা করে লেখা আছে। তুমি যে কোনো টপিক্স নেবে, প্রত্যেকটা টপিক্সের উপর আলাদা আলাদা করে নোট পেয়ে যাবে, রেডিমেড সব কিছু পেয়ে যাবে। আচ্ছা এই কোশ্চেনটা দেখো, পারবে? পারবে কি? এস অর নো? যারা বলছো না যে স্যার পরের সেমগুলোতে আর কি আছে, আমি যে পরের সেমে এরকম টপিকস ওয়াইজ বাড়তে থাকবে, প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা বুক। এমন নয় যে যে বইগুলো নিয়েছো সেগুলোই পরের সেমিস্টারগুলোতে চলবে। জিওমেট্রির বই আর পরে আমরা হাত দেবো না পরের সেমিস্টার, অর্থাৎ তুমি এটা 3 মাস বা 4 মাস যে টাইমটা পাবে ওইটুকুই পড়বে। ইন্টিজারের বই, ইন্টিজার বলছি সরি, ভেক্টরের বই আর পড়বো না, এখানেই শেষ। জিওমেট্রির পরে আর কি ক্যালকুলাস, ক্যালকুলাসের বই এখানেই শেষ, আর পড়বো না। অর্থাৎ এই 3টে বই আমার এই সেমিস্টারে শেষ, আর কিছু নেই। এরপরে আছে বেসিক অ্যালজেব্রা, ওটাতে আবার একটা বই কিনতে হবে, অর্থাৎ পরের সেমিস্টারে আমার একখানা একটা বুক কিনলেই হবে। তারপরে সেমিস্টারে সিসির সংখ্যা বেড়ে গেল, 2টো সিসি আর একটা সেক পেপার, ওখানে আবার 3টেই আমাকে পড়াতে হবে। ওখানে বেড়ে গেল, 3টেই পড়াতে হবে। এবার যেমন থার্ড সেমিস্টারে 3টে পড়াতে হচ্ছে, তার জন্য 5টা বই নিতে হবে। কি কি না, গ্রুপ থিওরি, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, রিয়েল অ্যানালাইসিস, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, তার একটা রেফারেন্স বুক আবার আছে। এই হচ্ছে 4টে বই মিনিমাম নিতে হবে। ঠিক আছে, বলো এটা পারবে কিনা? পারবে? আমরা যদি এরকম আগের অঙ্কটার মতো করে এটা ভাবতাম, দিস ওয়ান আওয়ার এ, তার পজিশন ভেক্টর দিস ওয়ান, বি হচ্ছে এই হচ্ছে ভেক্টর, যার পজিশন ভেক্টর এটা,
সি হচ্ছে এমন একটা পয়েন্ট যার পজিশন ভেক্টর এটা, ডি হচ্ছে এমন একটা পয়েন্ট যার পজিশন ভেক্টর এটা। তাহলে ও হচ্ছে দিস ওয়ান যার রেসপেক্টে তুমি ভাবতে চাইছো। তাহলে এটা আমার ও এ, ও বি, ও সি, ও ডি হলো। আমাকে কি দেখাতে হবে? চারটে পয়েন্ট তো কপ্ল্যানার হয় না। কপ্ল্যানার হতে গেলে তিনটে ভেক্টর, চারটে পয়েন্ট কপ্ল্যানার, তার মানে তিনটে ভেক্টর কপ্ল্যানার হয় বক্স প্রোডাক্ট। তাহলে তুমি এ কে বেস হিসাবে ধরে নিয়ে, এ কে বেস হিসাবে ধরে নিয়ে এ বি, এসি আর এডি এটা বের করো। করে তারপর ওদের বক্স প্রোডাক্ট বের করো, সেটা 0 করে দেবে। এদিক ওদিক অ্যাডজাস্ট করলে অ্যান্সার। বুঝতে পেরেছো আমার কথা? ইয়েস অর নো? ছবিটা আঁকো। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ না না? কেউ কিছু বলছে না। হ্যাঁ স্যার। পারবে? পারবে? স্যার একবার বলবেন মানে বক্স প্রোডাক্টটা নেব, হ্যাঁ তাহলে এই ফর্মটা এসে যাবে। হ্যাঁ। লেট position vectors of 4 point A, B, C and D with A, B, C, D are A, B, C and D with respect to origin O, then OA মানে A, OB মানে হচ্ছে B, OC মানে C, OD মানে হচ্ছে D। Therefore AB মানে OB minus OA, B minus A, okay? AC means OC minus OA, C minus A, AD means OD minus OA, D minus A। হলো রে বাবা? আগেরটাও তাই ছিল না? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এবার since a 4 points A, B, C and D are coplanar, তাহলে therefore নিশ্চয়ই 0। ইয়েস অর নো? তাহলে এবার আমাকে প্রমাণ করতে হবে কি যে এটা হলে এই রেজাল্টটা ঘটবে। তাহলে এটা কপ্লানার মানে এটা নিশ্চয়ই 0। তাহলে সেখান থেকে আমি কি প্রমাণ করবো রে বাবা? কি প্রমাণ করব? B মাইনাস A। এই যে কমা দেওয়ার এখানে প্রয়োজন কিন্তু হচ্ছে। আমি কি বলছি বুঝতে পারছো? কমা দেওয়ার প্রয়োজন হচ্ছে, নাও দিতে পারে। যেহেতু এখানে কমা দেওয়া নেই তাহলে কমা দেবে না। তাহলে B মাইনাস A, C মাইনাস A, D মাইনাস A। ইয়েস, ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এইবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি গুলো শোনো। হ্যাঁ বলো বলো। এরপর লাইনগুলো কেমন শোনো। এটাকে আমি যখন বি নেব, বি নিলাম, তারপরে বাকিগুলো এবার শুধু রাখতে পারো। তা আমি আরেকটা জিনিস বলতে পারি, বি নিলাম, সি নিলাম, ডি নিলাম, বা তুমি নিতে পারো এরকম বি সি মাইনাস এ, ডি মাইনাস এ, মাইনাস ওইদিকে হবে তাহলে এ সি মাইনাস এ, ডি মাইনাস। আমি কি বলছি বুঝতে পেরেছো? ইয়েস অর নো? তার মানে এখানে প্লাস থাকলেও প্লাস হতো, মাইনাস থাকলে মাইনাস হচ্ছে।
এরপরে লাইনটাতে আমি আর কি করছি শোনো, বি সি নেব আর ডি মাইনাস এ নেব, ওকে রে বাবা, মাইনাস বি নিলাম আর ওখানে আমি এ নেব আর ডি মাইনাস এ নেব। তাহলে এর আবার দুটোটা হলো মাইনাস মাইনাস, এইদিকে কি হবে, এ নেব সি নেব, ওইদিকে ডি মাইনাস এ নেব, আবার মাইনাস হয়েছে প্লাস এ নেব ডি মাইনাস এ নেব। কিন্তু লাস্টের যে টার্মটা আছে সেটা কত, 0, 0 দুটো এ আছে তার জন্য, দুটো এ আছে তার জন্য 0। ক্লিয়ার ক্লিয়ার। তারপরে লাইনে কি পাচ্ছি, বি নিলাম সি নিলাম ডি নিলাম, হলো মাইনাস বি নিলাম সি নিলাম এ নিলাম, এটা গল্প শেষ। এইদিকে কি পাচ্ছি, বি নিলাম এ নিলাম ডি নিলাম, মাইনাস মাইনাস মানে প্লাস বি নিলাম এ নিলাম এ নিলাম, ওটা আবার 0। এইখানে কি পাচ্ছি, এ নিলাম সি নিলাম ডি নিলাম, মাইনাস মাইনাসে প্লাস এ নিলাম সি নিলাম এ নিলাম, ওটা তো 0 আর লিখলাম না। তারপরে চলে আসো, স্যার লাস্টের টার্মটার আগে মাইনাসই হবে। এটা প্লাস হবে, ঠিক আছে, ওকে। বি নিলাম সি নিলাম ডি নিলাম, মাইনাস এটাকে আমি যা আছে থাক না, বি নিলাম সি নিলাম এ নিলাম, মাইনাস এটা কি হবে, থাকছে এটা বি নিলাম এ নিলাম ডি নিলাম, ওটা 0, ওকে। এটা কি থাকবে, হ্যাঁ, তাহলে এ নিলাম সি নিলাম ডি নিলাম আর ওটা আবার 0। বুঝেছো আমার কথা, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। মানে মজারই ছিল, হালকা মুডে আস্তে আস্তে করে অঙ্কগুলো পেরে যাবে, ওকে। চলো এবার কি করব, উপায় কি, উপায় কি, একটু খালি সাজিয়ে লেখা। সাজিয়ে লিখতে গেলে প্রথমে বিসিডি আছে, তাহলে বিসিডি ঠিকই আছে, তারপর কি আছে রে বাবা, সি তো হবে না, হ্যাঁ সিএসসি তো 0 হলো। ওটা সি এ ডি তাহলে। আচ্ছা এবিডি কোথায় আছে দেখে নাও, শোনো এবিডি এবার দেখো মাইনাস আছে, এটা যদি আগে করে নাও, এ যদি আগে করে নাও, বুঝতে পেরেছো আমার কথা, এ যদি আগে করে নিতাম বি যদি পরে করতাম তাহলে ওটা প্লাসই হতো, ওই যে, মাইনাসটা প্লাস হয়েছে। ঠিক আছে। আর এটা হবে কত, সি এ, এটা বি তাহলে, ওকে, সি এ বি, সি এ বি তো একটা আছে, ঠিক আছে ওটা আসছে, কি হবে ওটা? আসছি দাঁড়াও, তাহলে এটা গেল। আচ্ছা এবার চলে আসো এটা সিএডি, সিটা যদি আগে নিয়ে নাও, সিটা যদি আগে নিয়ে নাও, তারপরে এ যদি নিয়ে নাও ডি যদি নিয়ে নাও, তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, এবিসি। আর তাহলে কোন কোন টার্মগুলো আমরা নিয়ে নিলাম অলরেডি, এটা নিয়েছি, এটা নিয়েছি, এটা নেইনি, বিসিডি, হ্যাঁ স্যার, ওই মাঝখানের টার্মটা আবার দুবার এক্সচেঞ্জ করলে তো মাইনাস আসবে, মাইনাস এদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, ওটাই তো প্রুফে আছে। তাহলে ওটা কি আছে, এ বিসি আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ এবিসি করতে গেলে কি হবে, এটা নিয়ে গেলাম একবার, আবার চেঞ্জ করলে মাইনাস হবে, তাহলে প্লাস হবে, কিন্তু মাইনাসটা ওখানে চলে গেল, তাহলে এটা প্রুফ। ইয়েস অর নো, ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছো কিনা, পরিষ্কার বোঝা যাচ্ছে?
প্রমাণটা বুঝতে পারছো? এবিসি খুবই কি কঠিন লাগছে নাকি ঠিক লাগছে? ভালো লাগছে না? সো বক্স প্রোডাক্ট দিয়ে যে অঙ্কগুলো আছে পেরে যাবে, এ না পারার কিচ্ছু নেই, ভেরি সিম্পল। 3 অঙ্কটা হলো, তারপরে পরের গুলো আসবো, এইগুলো কি বলতে চাইছে সেটাও আসবে, প্রচুর প্রবলেম আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট, সব এক্সারসাইজের অঙ্ক আস্তে আস্তে করে তোমাদের সলভ করে দেবো। পরের দিন আমরা এই চ্যাপ্টারটাকেই আর একটু এগিয়ে নিয়ে যাই। আজকে এই পর্যন্তই, নেক্সট দিন তোমাদের সঙ্গে দেখা হবে, নাহলে একদিনে সব হজম করতে পারবে না। স্যার, বলো। স্যার বলছিলাম যে ভেক্টরের অ্যাসাইনমেন্টের 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে না। 3 কোশ্চেনটা হচ্ছে না? কবে অ্যাসাইনমেন্ট আছে? ডেট কবে আছে? কালকে লাস্ট। আচ্ছা ট্রাই করো, দিয়ে দাও, আগে সাবমিট করো, তারপরে বলবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। চলো। স্যার বলছি 5 নাম্বারটা একটু বলে দিন কিভাবে করব। অ্যাসাইনমেন্টে হ্যাঁ অ্যাসাইনমেন্ট। আচ্ছা ট্রাই করো না, হয়ে যাক একবার, তারপরে আমি তোমাদের করে দেবো, চিন্তা নেই। নেক্সট ক্লাসে শুরুতেই তাহলে বলবে, ওকে? চলো।